স্যালারির সংজ্ঞা এই লেভেলে পড়ানোর মতো বিষয় নয়। তো সেই জন্য এটা স্কিপ করে গেলাম। এখন আসেন যে আমাদের যে মেইন হেড, সেই হেডটার নাম হচ্ছে চাকরি থেকে আয়। আগে ছিল বেতন থেকে আয়, এখনকার নাম হলো চাকরি থেকে আয়। এটা বা ইংলিশ করলে এটা দ্বারা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখানে 4 ধরনের ইনকাম এখানে আসে। এই 4 ধরনের ইনকামের মধ্যে কি কি? 1 নম্বরে হলো বেতন যদি ডিউ হয় তাহলেই এটা ট্যাক্সেবল। যেমন আপনার জুন মাসের বেতন, অনেকে বলে যে না, জুন মাসের বেতন তো আমি জুলাই মাসের 12 তারিখে পাইছি, তো তাইলে আমি সেই জুন মাসের বেতনের উপরে ট্যাক্স দেবো কেন? আমি তো বেতন পাইই নাই। ওই সমস্ত কথায় কাম হবে না। বেতন ডিউ হয়েছে, জুন মাসের বেতন জুন মাসেই ডিউ হয়ে গেছে। বেতন পেতে পেতে 2 দিন দেরি হতে পারে, 10 দিন দেরি হতে পারে, তাতে কিছু যায় আসে না। আমাদেরকে জুলাই টু জুন হিসাব করে বেতনের উপরে ট্যাক্স দিয়ে দিতে হবে, সোজা কথা। ওই সমস্ত কথা বললে কাজ হবে না যে আমার তো এটা এখনো হাতে পাইনি বা ইত্যাদি। সোজা কথা, ডিউ ভিত্তিতেই দিয়ে দিতে হবে। যখন পাবো তখন আর দিতে হবে না, 2বার দিতে হবে না। এক আয়ের উপরে নিচের কথাটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট যে আন্ডারলাইন করা, যে স্যালারি ওয়ান্স ইনক্লুডেড ইন এনি ইয়ার অন ডিউ বেসিস অর অ্যাডভান্স পেমেন্ট বেসিস ইজ নট ইনক্লুডেবল অ্যাগেইন ইন স্যালারি ইনকাম অফ অ্যান এমপ্লয়ি অফ এনি আদার ইয়ার। একবার যদি এক আয়ের উপরে ট্যাক্স দেওয়া হয়, ওই আয়ের উপরে আবার পরবর্তীতে ট্যাক্স হয় না। এটা তো ট্যাক্সের যে ক্যানন অফ ট্যাক্সেশনের মধ্যেই পড়ে। 2 নম্বর, স্যালারি রিসিভড ইন দ্য ইনকাম ইয়ার ডো নট ডিউ। কোনো বছর হয়তো কেউ বেতন পেয়ে গেছে কিন্তু বেতনটা ডিউ হয়নি, এরকম ঘটনা খুব কদাচিৎ ঘটে। যেমন কথার কথা যে এবারে ঈদ পড়ছে জুলাই মাসের 4 তারিখে, কথার কথা। তাই ম্যানেজমেন্ট এত ভালো, কোম্পানি যে কোম্পানিতে চাকরি করে সে কোম্পানিটা এত ভালো, তারা সিদ্ধান্ত নিচ্ছে যে সবাই ভালো করে ঈদটা করুক। সে জুলাই মাসের বেতনটা জুন মাসের 17 তারিখে দিয়ে দিচ্ছে। তো ওই বছরে তাকে 13 মাস শব্দ করে। আচ্ছা, ওই বছরে তাকে 13 মাসের বেতনের উপরে তাকে ট্যাক্স দিতে হবে, যেহেতু সে স্যালারি 13 মাসের পেয়ে, জুলাই মাসের বেতনটাও জুন মাসে পেয়ে গেছে। যদিও সে চায় নাই, কিন্তু ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যেটা ঘটবে, আগামী বছর কিন্তু 11 মাসের বেতনের উপরে ট্যাক্স হবে। মানে এক ইনকামের উপরে 2বার ট্যাক্স হবে না। তো এটাই হলো 2 নম্বর কথা, যে স্যালারি আমি পেয়ে গেছি কিন্তু সেই স্যালারি আমার মানে ডিউ হয়নি, একটু হয়নি, আগাম পেয়ে গেছি, আমি চাই নাই কিন্তু পেয়ে গেছি। আর 3 নম্বর হলো এরিয়ার স্যালারি। তো এরিয়ার স্যালারি যেটা, সেটা হলো যে আপনার বকেয়া বেতন। এমন অনেক সময় দেখা যায় যে লিটিগেশনের কারণে একটা বেতন একজন কর্মচারী পাচ্ছে না, কোম্পানির সাথে মানে ঝামেলা চলতেছে, দেওয়ার কথা বেতন যা, এখন সে বেতন দিচ্ছে না, জয়েন করার পরে ঝামেলা করছে, ওইটা নিয়ে মামলা মোকদ্দমা করছে, করে টোরে 5 বছর পরে 7 বছর পরে সেটেল হয়েছে যে না, মানে কোম্পানি তাকে অন্যায়ভাবে বঞ্চিত করছে। তো এখন দেখা গেল যে সে এক গাদা এরিয়ার স্যালারি পেল। সেই স্যালারির উপরে তো এ যাবৎ ট্যাক্স দেওয়া হয়নি, পাবে কি পাবে না তার কোনো ঠিক ছিল না, মামলায় জিতবে কি জিতবে না ইত্যাদি, অথবা যে কোনো ধরনের এরিয়ার স্যালারি যাই হোক। তো সেটার উপর যদি আগে কখনো ট্যাক্স দেওয়া না হয়ে থাকে, তাহলে যে বছরে পাবে সেই বছরে ইনকাম হিসাবে এটা স্যালারি ইনকাম হিসাবে এটা গণ্য হবে। এবং মানে কমন সেন্সও তাই, যে আমি এখন পেয়েছি সুতরাং এটার উপরে তো আগে ট্যাক্স দেওয়া হয়নি, তাহলে তো এখন ট্যাক্স দিতে হবে। বিষয়টা এরকম আর কি। এটা গেলো এরিয়ার স্যালারি। আর ইভেন অ্যাডভান্স স্যালারিও, যদি কেউ মেয়ে বিয়ের জন্য 2 মাসের বেতন আগাম নিয়ে থাকে, হজ করার জন্য কথার কথা অফিস থেকে 2 মাসের বেতন আগাম নিয়ে থাকে, তাহলেও কিন্তু 14 মাসের বেতনের উপরে তার ট্যাক্স হওয়ার কথা। কিন্তু প্রোভাইডেড যে পরের বছরে আবার 10 মাসের বেতনের উপরে ট্যাক্স হবে। বিষয়টা এরকম। তো এইগুলা জাস্ট পড়ানোর খাতিরে পড়াচ্ছি, ABC। আমরা বাস্তবে এগুলা দেখি না কখনো, সবাই ওই জুলাই টু জুন হিসাব করেই রিটার্ন সাবমিট করে। আর D নম্বরে বলছে যে এমপ্লয়ি শেয়ার স্কিম। তো এমপ্লয়ি শেয়ার স্কিমে যদি কেউ মানে কোনো শেয়ার পেয়ে থাকে, তাহলে সেই শেয়ারটারও আপনার এই ভিত্তিতে, এই ফর্মুলার ভিত্তিতে সেটা বেতন আয়ের অন্তর্ভুক্ত হবে। শেয়ার বেসড পেমেন্ট উইল অলসো বি এ পার্ট অফ স্যালারি ইনকাম। কিরকম? ফেয়ার ভ্যালু অ্যাট এক্সারসাইজ ডেট লেস কস্ট অফ অ্যাকুইজিশন সমান সমান স্যালারি ইনকাম। কিরকম বিষয়টা? বিষয়টা একটু ভালো করে বুঝে বলি, একটু শোনেন। ধরেন আমি যে কোম্পানিতে জব করি, সেই কোম্পানি এখন লিস্টিংয়ে যাচ্ছে, বা আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির জব করি, সেখানকার ফর্মুলাই হচ্ছে
যে আমাকে কিছুটা মালিক তৈরি করে দিবে, যাতে আমি কোম্পানির প্রতি সৎ থাকি, কোম্পানির প্রতি দরদ থাকে, ইত্যাদি কারণে অনেক সময় করে, এই পলিসিগতভাবে এগুলো থাকে। অথবা ধরেন এই একটা কোম্পানি রবি, আমি রবিতে চাকরি করি, রবি লিস্টিং হবে, এখন ডিক্লারেশন দিছে যে যারা যারা কোম্পানির এক্সিস্টিং এমপ্লয়ি সবাইকে 1000 করে শেয়ার দেওয়া হবে, এবং মানে 10 টাকা করে, মানে ফেয়ার ফেস ভ্যালুতে। তো ভালো কথা। তো আমি যে তারিখে আমি এই শেয়ারগুলো পেলাম, মানে যেদিন ধরেন লিস্টিং হলো বাজারে, সেদিন প্রথম ধরেন ওই দিনে বাজারের এটার মূল্য আসছে 44 টাকা, তাহলে 10 টাকা ফেয়ার ভ্যালু অফ দ্য এক্সারসাইজ ডেট যদি 44 টাকা হয়, আর আমি যদি সেই শেয়ার 10 টাকা করে পাই, ফেস ভ্যালুতে পাই, তাহলে আমাকে 34 টাকার উপরে আমাকে এবছরে ওইটা স্যালারি ইনকাম হিসেবে গণ্য হবে, এবং এটার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। হুম। তো এই হচ্ছে কথা। এখন এটা যখন পড়ানো হয়, তখন স্বাভাবিকভাবে অনেকগুলো কোশ্চেন ভিতরে আসে। সেটা আমি এখন এটার বাজার দর 44 টাকা ধরে আমি পেলাম 10 টাকা করে, বাড়তি 34 টাকার উপরে আমি এখন ট্যাক্স দেব, বাকি 34 টাকা তো আমার আসলে কোনো গেইন না। 34 টাকা তো আমার বাজারে জাম যাই হোক, তাতে আমার কি। হুম। তো এখন আমার কি বললে কাজ হবে না, বর্তমান নতুন আইনে এই জিনিসটা নতুন ভাবে আসছে, বিদেশের আয়কর আইনেও আছে। তো সেইভাবেই দেখা দেখি আর কি, সেইভাবেই নিয়ে আসা। এখন কথা হলো যে কোশ্চেনগুলো মানে হয় সচরাচর আর কি, যে আমি ফেয়ার ভ্যালুটা কিভাবে ডিটারমিন করব। তা ফেয়ার ভ্যালু যদি লিস্টেড কোম্পানি হয়, তাহলে ফেয়ার ভ্যালু বের করা কোনো বিষয়ই না। ফেয়ার ভ্যালু তো অলরেডি বাজার, মানে বাজারে যে দামে বেচা কিনা হয়, ওই ডেটের ক্লোজিং প্রাইসটা কি বলা হয়, যে ফেয়ার ভ্যালু অফ দ্য এক্সারসাইজ ডেট। যে ডেটে বাজারে আসলো সেই ডেটে বেচা কিনা হলো 44 টাকা, 42 টাকা, 37 টাকা, বিভিন্ন দামে বেচা কিনা হওয়ার পরে শেষমেশ লাস্ট মানে একটা ক্লোজিং প্রাইস থাকে। এটা যদি আপনি শেয়ার বাজারে থাকেন তাহলে বুঝবেন ভালো, আর না থাকলে অত ভালো বুঝবেন না। তো একটা ক্লোজিং প্রাইস থাকে, সেই প্রাইসটাকে বেস হিসাবে ধরা হয়। তো ধরেন 44 টাকা, তো স্বাভাবিকভাবেই আমাকে এখন এই বাড়তি 34 টাকার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। এটা হতে পারে। আবার অনেক সময় এমনও হয় যে আমি এই শেয়ার টেয়ার বুঝি না, আমি কোম্পানির শেয়ার চাই না, আমারে যা দিবেন নগদ দেন। আমি শেয়ার নেব না। আমার যখন অপশন দিল আমাকে যে আপনি 1000 শেয়ার পাবেন, তো শেয়ার নিবেন না শেয়ারের টাকা নিবেন, আমি বুঝছি না, আমি টাকা নেব। তো এক্সারসাইজ ডেটে যদি দেখা যায় যে 44 টাকা শেয়ারটার দাম, আর ফেস ভ্যালু 10 টাকা, তাহলে আমাকে তো 10 টাকা দিয়ে কিনতে হতো, তা আমি তো টাকা পয়সা দিলাম না। তাহলে আমাকে 34 টাকা দর ধরে আমাকে ওই ধরো 1000 শেয়ার বা 10,000 শেয়ারের যা দাম এটা আমাকে দিয়ে দিবে। তো এইটা আমার স্যালারি ইনকাম হিসেবে গণ্য হবে। বিষয়টা এরকম। এখন যেটা কোশ্চেন হয় সেটা হলো, আমি এই শেয়ারটা ধরেন, ঠিক আছে, আমি 34 টাকার উপরে ট্যাক্স দিয়ে দিলাম, ভালো কথা। আমি 3 বছর, এটা তো সাধারণত লক ইন থাকে, আপনারা জানেন কিনা জানি না। এগুলো স্পন্সর শেয়ার হোল্ডার বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার বা এমপ্লয়ীদেরকে এই যে আপনার মানে ফেস ভ্যালুতে যে শেয়ারগুলো দেওয়া হয়, এগুলো লক ইন থাকে। লক ইন মানে হলো তালা মারা থাকে, তালার চাবিটা থাকে হলো ডিএসসির কাছে। ডিএসসি মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তো এখন এই তালার চাবি এইটা 3 বছর তালা মারা থাকে, 3 বছর পরে এটা তালাটা খোলা যায় 5% ট্যাক্স দিয়ে গেইনের উপরে। এখন এখানে কথা হচ্ছে যেটা, সেটা হলো যে আমার যদি 3 বছর পরে বা 5 বছর পরে এই শেয়ারটা আমি বিক্রি করতে যাই, এবং সেখানে যদি গিয়া দেখা যায় যে এই শেয়ারটার দাম হলো 100 টাকা, আমি 100 টাকায় বিক্রি করতেছি, তাহলে আমার গেইন হবে যেটা, সেটা হলো 100 - 44। কারণ অলরেডি তো 44 টাকা পর্যন্ত তো আমার সেটেলড, ওই টাকা পর্যন্ত তো আমার ট্যাক্স দেওয়া। হ্যাঁ, 34 টাকার উপরে ট্যাক্স দেওয়া, আর আমার কেনা দাম হলো 10 টাকা। তো স্বাভাবিকভাবে আমার ওই ডিফারেন্সটুকু 100 - 44 যা হয় ওইটা হবে আমার ক্যাপিটাল গেইন, শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন। আর এখন তো শেয়ার পাওয়া মুখে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, আর তখন বেচা মুখে আমাকে ট্যাক্স দিতে হবে। আমি বিক্রি করলে যেটা হবে সেটা হবে ক্যাপিটাল গেইন, আর আমি এখন কম দামে হাতে পেলাম, এটা হবে আমার স্যালারি ইনকাম। বিষয়টা হলো এরকম আর কি। তো এই ক্লিয়ার কিনা দেখেন, যতটুকু পারছি তো ক্লিয়ার করছি। Yes, sir. হুম। Clear, sir. জি স্যার। ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। এখন আসেন পারকুইজিট।
পারকুইজিটেও আপনার ওভারটাইমটা মনে হয় উপরে উঠে গেছে, ওভারটাইমটা আগে নিচে ছিল। এখন বোনাস, বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, লিভ এনক্যাশমেন্ট, ওভারটাইম, আর হলো এই প্রভিডেন্ট ফান্ড, এইগুলো বাদে বাকি সব পারকুইজিট। এখন বাকি কি থাকে? একজন যে চাকরি করে, আপনি নিজে যদি চাকরি করে থাকেন তাহলে ভালো বুঝবেন যে আমরা যে বেতন ভাতা পাই তার ভিতরে এইগুলো বাদে বাকি সব পারকুইজিট। তো এইগুলো বাদে বাকি থাকে কি? বাকি থাকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, তারপরে আপনার আচ্ছা বোনাস টোনাস এখানে আছে। তারপরে আর কি থাকে? ও হ্যাঁ, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ এলএফএ, রাইট, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, ওটাও কিন্তু আপনার পারকুইজিট। মানে এখানে যেটা যেটা নাই সেটা পারকুইজিট। এখন এই পারকুইজিট একজন এমপ্লয়িকে বছরে 10 লক্ষ টাকার বেশি পারকুইজিট দিতে পারবে না। যদি 10 লক্ষ টাকার বেশি পারকুইজিট দেয় তাহলে এমপ্লয়ির কোনো ক্ষতি হবে না। মানে আজকের ক্লাসটা আসলে এই পারকুইজিট এখন পড়ায় যাচ্ছি আজকের জন্য নয়, এটা যেদিন আমরা ইনকাম ফ্রম বিজনেস পড়াবো ওই দিন কাজে লাগবে। ওই দিন আর আমি পড়াবো না, ওই দিন বলবো যে ওই যে স্যালারির দিন পড়াইছি ওইটাই। কি পড়ায় গেলাম আজকে? যে যিনি চাকরি করেন তিনি কত টাকা পারকুইজিট পান, ইট ডাজ নট ম্যাটার। এটা তার কোনো হেডেক না। তার কোম্পানি তারে 10 লাখ টাকার বেশি দিল কেন? এই বেশি যতটুকু দিল সেই ততটুকু কোম্পানির হাতে, এমপ্লয়ারের হাতে এটা ইনকাম হিসাবে গণ্য হবে, বিজনেস ইনকাম হিসাবে গণ্য হবে। ওই ওই পরিমাণ স্যালারি, ওই পরিমাণ এক্সেস পারকুইজিট ডিজেলাও হবে, এবং ডিজেলাও হওয়ার পরে কোম্পানির হাতে মানে 30% বা যে পার্সেন্টেজই হোক সেই পার্সেন্টেজে ট্যাক্স হবে। মানে কোম্পানি উইল সাফার। এক্সেস পারকুইজিট দিলে এমপ্লয়ি সাফার করবে না। এখন কত টাকা পর্যন্ত পারকুইজিট অ্যালাউড? 10 লাখ টাকা পার এমপ্লয়ি পার ইয়ার। প্রতিটি কর্মচারী প্রতি বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত তার এই মানে অ্যালাউন্স গুলো, এলএফএ সবকিছু মিলে 10 লাখ টাকা পর্যন্ত অ্যালাউড। 10 লাখ, কাউকে যদি 13 লাখ টাকা দেয়, বছরে, তাহলে 3 লাখ টাকা উপরে ট্যাক্স দিতে হবে কোম্পানিকে, ব্যক্তিকে নয়। আজকে পড়াচ্ছি বটে, কিন্তু আজকে স্যালারির জন্য কিন্তু এই পারকুইজিট, এক্সেস পারকুইজিট না পারকুইজিট, কোনটা আমি যে চাকরি করি, আমি যে বেতন পাই, আমার এই বেতনের কোনটা পারকুইজিট না, সেটা আমার জানার কোনো দরকার নাই। কার জানার দরকার? আমার মালিকের। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইনসেনটিভ বোনাসটা কি পারকুইজিটের মধ্যে আসবে তাহলে? না না, বোনাস। ইনসেনটিভ বোনাস যেটা ওই যে প্রফিটের উপরে যেটা দেয় স্যার অনেক কোম্পানি। হ্যাঁ, ওইটাও পারকুইজিটের মধ্যে আসবে। এখানে যেটা নাই সেটাই পাই, এটা তো টানায় রাখছি এই কারণে। আপনি এটা দেখবেন, আমারে কোশ্চেন করার দরকার নেই। এখানেই তো লেখা আছে ফেস্টিভ্যাল বোনাসটা পারকুইজিটের মধ্যে পড়বে না, কিন্তু ইনসেনটিভ বোনাস পড়বে, এলএফএ পড়বে, আরো আপনি যত কোশ্চেন করেন এটার বাইরে সব পড়বে। স্যার লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্টটা কি একটু বোঝাই দেবেন? হ্যাঁ, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট তো সোজা জিনিস, চাকরি করলে বুঝতেন। এলএফএ হলো যে আপনার ছুটি কাটানোর জন্য অনেক কোম্পানি আছে, বিশেষ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনাকে 15 দিন ছুটি দিবে। এটা কার কম্পালসারি, আপনাকে সারা বছর কাজ করতে দিবে না, বলবে আপনার রিফ্রেশ হওয়ারও দরকার আছে। তো আপনি 15 দিন কক্সবাজার যাবেন বা ব্যাংকক যাবেন, ওই ছুটি কাটানোর খরচটা, পথ খরচটাও দিয়ে দেয় কোম্পানি। ওইটাকে বলে এলএফএ। এলএফএ এর এব্রিভিয়েশন হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। লিভ বানান হচ্ছে LEAVE, লিভ এর বাংলা হচ্ছে ছুটি। ফেয়ার বানান হচ্ছে FARE, ফেয়ারের বাংলা হচ্ছে পথ খরচ, ভাড়া। আর অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সহায়তা। আপনি বেড়াতে যাবেন ব্যাংকক, সেই পথ খরচটা দিয়ে দিবে কোম্পানি। বুঝতে পারছেন? এখন এইটার নাম হলো LFA, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। একেবারে বানান করে করে পড়াইলাম, বুঝতে পারছেন? ওকে স্যার। কারণ আমি বলবো লিভ, আপনি বানান করবেন LIV, হবে না। আমি বলাবো ফেয়ার, আপনি বলবেন FAIR, সুন্দর, তা হবে না। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এই গেল পারকুইজিট। এখন আসেন আসল কথা। আসল কথাটা কিন্তু এখন এত সময় যা বলছি অতটা আসল কথা না। কি সে আসল কথা? সেটা হলো আপনি যখন স্যালারি ইনকাম কম্পিউট করবেন, আপনি যখন অঙ্ক করবেন, তখন আপনার এই জিনিসটা কাজে লাগবে।
বলছে যে ফলোইং পেমেন্ট উইল নট বি ইনক্লুডেড ইন কম্পিউটিং ইনকাম ফ্রম স্যালারি। আপনার বেতন থেকে আয় যখন আপনি পরিগণনা করবেন বা একটা অঙ্ক আসবে, সেখানে আপনার স্যালারি ইনকাম কম্পিউটেশনের সময় নিচের জিনিসগুলো আসবে না। কি কি আসবে না? সেটা হলো কোনো কোম্পানি সে যদি এই 5টা সার্জারি বাবদ আপনার পিছনে, আপনি চাকরিজীবী, আপনার পিছনে যা ব্যয় করবে এটা আপনার ইনকামে আসবে না। কি কি? হার্ট, লিভার, কিডনি, চোখ এবং ক্যান্সার, এই 5টা পারপাসে সার্জারি বাবদ, অপারেশন বাবদ কোম্পানি যদি আপনার মানে ইসের হসপিটালের বিলটা পরিশোধ করে, সেটা এনি অ্যামাউন্ট, তাহলে সেইটা ইনে বিনে আপনার পারকুইজিট হিসাবে আপনার স্যালারির অন্তর্ভুক্ত হবে না। কিন্তু এইটা যদি ওই কোনো কোম্পানি তার কোনো শেয়ার হোল্ডার ডাইরেক্টরকে দেয়, তাদের বেলায় আবার এটা অ্যাপ্লিকেবল হবে না। ওই যে হাওভার দিয়ে বলা আছে, এটা হলো 1 নাম্বার। তার মানে 1 নাম্বারটা পড়ানো শেষ। মানে একটা জিনিস আমার ইনকামের মধ্যে, স্যালারি ইনকামের মধ্যে আসবে না, সেটা কি? বলাও থাকে, তাও ওটা আমার ট্যাক্সেবল স্যালারির মধ্যে আসবে না। 5টা অপারেশন, অন্য কোনো অপারেশন হলে হবে না। বুঝতে পারছেন? এটা গেল 1 নম্বর। আশা করি ক্লিয়ার। 2 নম্বরে আসেন, সেটা হলো এনি কনভেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স অর ডেইলি অ্যালাউন্স হুইচ ইজ expended wholly, necessarily and exclusively for the performance of the duties of the office। সেটা তো এটা আগেও ছিল, আপনার টিএডিএ। সোজা কথা, আপনি একটা পার্টিকুলার পারপাসে সিএ ফার্ম থেকে আপনি কক্সবাজার অডিট করতে গেছেন বা মানে চিটাং অডিট করতে গেছেন, আইসে আপনি বিল করছেন 20,000 22,000, মানে টিএ বিল করে আপনি ফার্ম থেকে টাকা নিয়ে গেছেন বা অফিস থেকে টাকা নিয়ে গেছেন। এটা মানে যদি ওই যে পারপাসে আপনি গেছেন সেই পারপাসে যদি পুরোপুরি ব্যয় হয়ে থাকে, তাহলে এটি 1টি টাকাও আর আপনার বেতন আয়ের অন্তর্ভুক্ত হইবে না। তো এখন এখানে যদি কিছু বাসে, তাহলে সেটা ট্যাক্সেবল। যেমন আপনার চিটাং গেছেন আসছেন, আপনার খরচ হয়েছে 6,000, বিল করছেন 22,000। তো এখন যদি এটাই যদি সত্যি হয় এবং আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করার সময় সত্যি কথা বলেন, তাহলে আপনাকে আর ট্যাক্স দিতে হবে 22,000 মাইনাস 6,000 সমান সমান 16,000 টাকা উপরে ট্যাক্স দিতে হবে। আর যদি মিথ্যা কথা বলেন, তাহলে ট্যাক্স দিতে হবে না। এখন এই সত্য কি মিথ্যা এটা দেখার কেউ নাই, এবং আজ পর্যন্ত আমি বাংলাদেশে এমন কোনো লোক দেখি নাই যে এখানে বলছে যে না, আমার এখানে 2টা টাকা বাঁচছে, এই লন, এটার উপরে ট্যাক্স লন। নেভার। ওটা শেষ। 3 নাম্বার। 3 নাম্বারে বলছে যেটা আমার যে গ্রস স্যালারি, 3 নাম্বারটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে 1 2 কোনো ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বারটা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 4 নাম্বার। তো এইটাই অঙ্ক করতে লাগবে। অঙ্ক করতে আপনার 1 2 লাগবে না, অঙ্ক করতে আপনার 3 লাগবে বেসিক্যালি। সেটা হলো যে গ্রস স্যালারির 1/3 অথবা 4.5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেটুকু পর্যন্ত করমুক্ত। একটা লোক চাকরি করে, তার স্যালারি সার্টিফিকেট অনুযায়ী সে বেতন ভাতা বাবদ অফিস থেকে যা যা পায় সব সারা বছর সব যোগ করবে। তো যোগ করার পরে দেখা গেল কত আসছে, কত টাকা পায় বেতন ভাতা সবকিছু মিলে বছরে, মানে বোনাস বলেন, হ্যাং বলেন, ত্যাং বলেন, সবকিছু মিলে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ইত্যাদি 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 ইত্যাদি, সবগুলো ওই টিএডিএ বাদে, 2 নম্বরটা বাদে। 2 নম্বরটা তো আসবেই না। তো সবকিছু মিলে ধরেন আমার টোটাল গ্রস স্যালারি আসছে 10 লাখ, তাহলে কি 10 লাখের উপর আমাকে ট্যাক্স দিতে হবে? নো। তাহলে আমার ট্যাক্সেবল স্যালারি কত হবে? 6,66,667। কারণ কি? 10 লাখের 1/3 মানে 3,33,333 অথবা 4.5 লাখ, এই দুটির মধ্যে যেটি কম সেটুকু করমুক্ত, সেটুকু বাদ, সেটার উপরে ট্যাক্স দিতে হবে না। বাকিটুকু হচ্ছে করযোগ্য আয়। তার মানে আমার করযোগ্য আয় হলো কত? 6,66,667। এইটাকে যখন আমি আবার স্ল্যাবে ফেলবো, তখন আবার 3.5 লাখ টাকা মাপ। প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, এরপরে 1 লক্ষ টাকার উপরে 5%, এইভাবে 5 10 15 20 এইভাবে আর কি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, জি স্যার। 4 নাম্বার, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ওই 3 নাম্বারটা প্রযোজ্য নয়। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তারা যা পায় সব করমুক্ত, শুধু ওই 2টা জিনিস বাদে, মানে সেটা কি? মূল বেতন এবং বোনাস।
এই দুইটা বাদে তারা যা যা পায় সব করমুক্ত। বলতে পারেন কি কি পায়, ওই সবাই যা পায় তাই, মানে বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, তারপরে উম, আহ, উম, স্যার এগুলোই। ওরা মেডিকেল লিভ পাইতো স্যার, মেডিকেল লিভ। ও বলছেন, সরি। হ্যাঁ, আমি চিকিৎসা ভাতা তো বলছি, চিকিৎসা ভাতা। বাংলায় আমি ইংলিশ হয়ে গেছে স্যার, সরি। হুম, সবই যাই হোক, এখন কথা হলো মানে যা পায় সবই করমুক্ত, শুধু দুইটা বাদে। অনেকে স্যার টিফিন বোনাসও পায়, টিফিন ভাতা। যা পায় সব জি স্যার, করমুক্ত, সব। সব। মানে আপনি যদি আমাকে 4 নাম্বার নিয়ে কোশ্চেন করেন যে স্যার একজন সরকারি চাকরিজীবী অমুকটা পায় তমুকটা পায়, এটা কি করমুক্ত, ওইটা কি করমুক্ত, আমি বলবো যে দুইটা বাদে সব করমুক্ত। জি স্যার, ক্লিয়ার। তো আমার উত্তর দিতে তো সবচেয়ে সোজা, জি স্যার। তাই না? তো দেখেন এই স্লাইডে কোনো কোশ্চেন, আশা করি ক্লিয়ার। জি স্যার স্যার। এক্ষেত্রে স্যার যারা বৈশাখী সোনালী ভাতা নিয়ে ব্যাংকে জব একটু কনফিউশন আছে স্যার, ওইটা স্যার কি যারা হবে? সোনালী ব্যাংকে জব করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এগুলো তো করমুক্ত তাহলে 4 স্যার আমার নম্বরে। একটা কোশ্চেন ছিল। না না, যত কোশ্চেন, আপনার কোশ্চেন শেষ না হওয়া পর্যন্ত আমি এই স্লাইড থেকে যাব না। তো স্যার সুতরাং আপনি এক এক করে কোশ্চেন করেন, তাহলে এই উত্তর দিতে সুবিধা হবে। সোনালী রূপালী ওগুলা কোনো কথা না, সরকারি চাকরিজীবীদের যে এসআরও 225, এটার মধ্যে কয়েকটা পে স্কেল নিয়ে আসছে। তো সেই পে স্কেলের মধ্যে যদি সোনালী রূপালী পড়ে, তো মানে পড়বে, এরকম আর কি বিষয়টা। বাট স্যার কিছু কনফিউশন আছে সব জায়গায়, যে বিভিন্ন পিডিবি, ডেস্কো এরা পড়বে কি পড়বে না, সোনালী রূপালী পড়বে কিনা। তবে এখানে বিডিআর পড়বে, সেনাবাহিনী পড়বে। উম, তাদের পে স্কেল আলাদা, বিডিআর এর পে স্কেল আলাদা, সেনাবাহিনীর আলাদা। এগুলো পড়বে জানি, আরো কিছু কনফিউশন আছে। যাই হোক, আরেকজনে কোশ্চেন করছেন যে এখানে বৈশাখী ভাতাটা কি মানে করযোগ্য, বা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বৈশাখী ভাতা কি করযোগ্য না করমুক্ত? উত্তর হলো করমুক্ত। এখানে ফেস্টিভ্যাল অ্যালাউন্স বলতে মিন করছে দুইটা ঈদের দুইটা বোনাস, বা পূজার সময় পূজার দুইটা বোনাসকে মিন করছে। বৈশাখী ভাতাটাকে ফেস্টিভ্যাল বলা হয়নি, যদি নামকরণ হলো নববর্ষ ভাতা। এবং ওটাকে ওখানে যদি বলতো নববর্ষ উৎসব ভাতা, তাইলেই মরছিল, তাইলেই ট্যাক্স হয়ে যেত। ওটা টেকনিক্যালি ওটা নববর্ষ ভাতা বলে ছাড়া হয়েছে, যাতে আমাদেরকে ট্যাক্স দিতে না হয়। সব কথা তো বলা যায় না, জি বুঝতে স্যার। পারছেন? এই জন্য স্যার রেকর্ড। আরেকটা কোশ্চেন ছিল, যদি কোনো হ্যাঁ, স্পেশাল কাজ করে সেক্ষেত্রে যেটা অ্যালাউন্স হবে ওটা কি ট্যাক্সেবল? যেমন একজন যদি ভূমির জরিপ করে, সে তো ভূমির ল্যান্ডের সেক্টরে কাজ করে, সেক্ষেত্রে ওই যে ভাতাটা পাইছে ওটার উপর কি ট্যাক্স হবে? হওয়ার কথা না। তবে এখানে একটা কথা বলি, এখানে তিনটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন কিনা। এক হলো বেসিক স্যালারি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, ফেস্টিভ্যাল বোনাস, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, মানে ওই যে দুইটা ঈদে যে দুইটা ঈদ, ওটা ফেস্টিভ্যাল অ্যালাউন্স বলে এটাকে সরকারি চাকরিতে। আর একটা লেখা আছে বোনাস। এই বোনাসটা লেখার কারণ হলো যে কখনো কখনো কোনো এক্সট্রাঅর্ডিনারি কাজের জন্য অনেক সময় বোনাস দেওয়া হয়। যেমন আপনাকে খুলে বলি, যারা পাঠ্যপুস্তক বোর্ডে চাকরি করে, পাঠ্যপুস্তক বোর্ডে যারা চাকরি করে তারা দেখবেন যে মানে ডিসেম্বর মাসে তাদের ঘুম নাই, 1 মাস তারা ঘুমাতে পারে না। কারণ তাদের ওই সমস্ত ওই মানে বাচ্চাদের হাতে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদের হাতে যে বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী যে বই দিবে, ওই বইয়ের ছাপাখানার কাজ, টেন্ডার, হ্যাং ত্যাং, এগুলার জন্য নির্ঘুম রাত পার করতে হয়। এই জন্য তাদেরকে, আমি জানি, আমার এক আত্মীয় চাকরি করতো, তো 5টা বোনাস দিত, সরকারি চাকরিজীবী, কিন্তু 5টা বোনাস দিত ওই কাজের জন্য, বা 3টা বোনাস দিল। তো এইটাও ট্যাক্সেবল, মানে এটাই বোঝাতে চাচ্ছি আপনাকে, বুঝতে পারছেন? জি স্যার। এরকম এনবিআরও যারা চাকরি করে, যারা বাজেটের সময় ঘুম নাই তাদের, মানে জুন মাসে যে বাজেট উপস্থাপনের 1 মাস আগে অনেকে মানে এনবিআর এ রাতে এনবিআর এ ঘুমাইতে হয়, এরকমও হয়েছে। তো এবং স্যার এই এই যে তাদেরকে পুরস্কৃত করা হয়, মানে 1 মাসের একটা বোনাস দেওয়া হয়, যারা এনবিআর এ বাজেটের কাজে মানে জড়িত। তাদেরকে আইডেন্টিফাই করা হয়, আইডেন্টিফাই করে তাদের সরকার থেকে একটা নোট পুট আপ করে তাদেরকে 1 মাসের একটা বোনাস দেওয়া হয়। তো এরকম স্যার আর কি। মন্ত্রী মন্ত্রী এমপিরা কি সরকারি চাকরিজীবী হিসেবে গণ্য হবে কিনা? অফকোর্স, অফকোর্স। এই বোনাসের উপর তো স্যার কোনো ট্যাক্স নাই স্যার। না, ট্যাক্স আছে, এত সময় পড়াইলাম কি তাইলে? ওইটা আছে এত স্যালারিতে। সময়, এত সময় তাইলে মানে কি বললাম আপনাকে? স্যার তাহলে কি যে কোনো অ্যালাউন্স যেটা শেষে বোনাস ওয়ার্ডটা থাকবে তাহলে ওটাকে আমরা ট্যাক্সেবল হিসেবে ধরতে পারি, রাইট? মানে না না, ট্যাক্সেবল হিসাবে হ্যাঁ রাইট। এরকম যদি কোনো স্পেশাল কোনো বোনাস এরকম দেয়া হয় কোনো সরকারি কর্মচারীকে, তাহলে সেটা ট্যাক্সেবল। ওই জন্যই কিন্তু এখানে দুইটা কথা এখানে আনছে, একটা হলো ফেস্টিভ্যাল অ্যালাউন্স আর একটা আনছে বোনাস। আমরা এই দুইটাকে গোলায় ফেলি,
জি অনেক স্যার। সময় এই দুইটাকে গোলায় ফেলি। তো আসল বিষয়টা হলো ওইটা আর কি। স্যার ওই যে ওইটার সাথে স্যার স্পেশাল বোনাস আসে, এই কারণে স্যার বোনাসটা উল্লেখ করা, হ্যাঁ, যাতে আমাদের আমি তো যাতে বোনাসটা এইখানে না হয়। ফেস্টিভ্যাল অ্যালাউন্সের পরে আবার বোনাস কেন, এটা দুইটা উদাহরণ দিছি। সেটা হলো বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড, এনবিআর, স্যার এই দুই উদাহরণগুলো আমি কেন দিলাম আপনাকে? স্যার আপনি ক্লিয়ার জানেন স্যার। না। তাইলে স্যার একটু ওই যে আমরা যে ট্যাক্স ফ্রি ইনকাম 4,50,000 অথবা 1/3 অফ গ্রস স্যালারি, এখন এইখানে আমার ওই কোশ্চেনটা একটু জাগতেছে যে আমি যে শেয়ার স্কিম থেকে যে ইনকামটা করলাম ওইটা যোগ হওয়ার পরে সম্পূর্ণ স্যালারি ইনকামের উপর কি 1/3 হবে? না, ওইটা আলাদা হবে। ওইটা তো আপনার স্যালারি ইনকাম না, ও ওইটা তো আচ্ছা হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ও আচ্ছা স্যার। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। স্যার হুম। ঠিক আছে, নম্বর থ্যাংক ইউ। পয়েন্টে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কি বলেন, কি বলেন? স্যার একটা প্রাইভেট কোম্পানি পার্সপেক্টিভে আর কি স্যার, ওরা স্যার ঢাকার বাইরে যারা চাকরি করে, ওরা স্যার যারা ঢাকার বাইরে জব করে একটা প্রাইভেট কোম্পানি স্যার, একটা অ্যালাউন্স দেয় আর কি, ওইটার থেকে 5% কেটে বাকিটা ব্যাংকে দিচ্ছে স্যার। তো ওইটা কি অ্যালাউন্স হিসাবে দেখানো যাবে বা এটা আমি রিটার্নের জানি না, সময় আপনি স্যার? আমার স্যালারি সার্টিফিকেটটা দেখাইয়েন, আমি আপনাকে অঙ্ক করে দেবো। এরকম আধো আধো কথা বললে কাজ হবে না কোনো। আপনি আমাকে স্যালারি সার্টিফিকেট দেখাবেন যে স্যার একটা কোম্পানি তাকে এই বেতন দেয়, বলা আছে মূল বেতন এত, হ্যাং এত, ত্যাং এত। আপনি বলেন যে ওটা কি নামে দিচ্ছে, কত দিচ্ছে, আমি বলতে পারবো যে সেটা কি হবে। সেটা কিছুই হবে না, সব যোগ হবে, সব যোগ হয়ে গ্রস স্যালারি হবে। গ্রস স্যালারির 1/3 অথবা 4.5 লাখ। একটা এমপ্লয়ি একটা কোম্পানি থেকে যা যা পায়, এখন আপনি কি পায় 5%, আপনি তো নিজেও ক্লিয়ার না। না, আউটসাইড ঢাকা থাকার জন্য একটা অ্যালাউন্স দেয় স্যার। ধরেন স্যার 10,000 টাকা, এটার হ্যাঁ, 5% কোম্পানি কেটে রাখতেছে, আর 9,500 টাকা দিচ্ছে ব্যাংকে স্যার। তো এরকম 5। কোনো নিয়ম নাই, এরকম 5% কেটে দেওয়ার কোনো নিয়ম নাই। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আমি আছে জীবনে প্রথম শুনলাম। এই ঠিক আছে। 5% পাইলো কই আন্দাজে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার ওই আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে শুদ্ধাচার পুরস্কারের সময় 1 মাসের বেতন হিসেবে পুরস্কার দেওয়া হয় আমি যতটুকু জানি। না না, সে শোনেন শোনেন শোনেন, আর বলা লাগবে না, পুরস্কার করমুক্ত, ওইটার আচ্ছা এসআরও আচ্ছা আছে। সুতরাং ওই মানে সরকার যদি তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কাউকে মানে বন্ধ করেন, নাহলে করাবো কেমনে? সাউন্ড বন্ধ না করলে, কোশ্চেন করার পরে সাউন্ড বন্ধ, নিজেরটা নিজে বন্ধ করে দিবেন। ওইটা হলো আলাদা এসআরও আছে, যে সরকার যদি কাউকে পুরস্কৃত করে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ, ওইটা করমুক্ত সম্পূর্ণ, ওটা এসআরও দ্বারা করমুক্ত। বুঝতে পারছেন? স্যার এশারও নাম্বারটা প্লিজ। এসআরও নাম্বার, সেটা এসআরও বই বের করে ওভাবে বলতে হবে আর কি। ওটা তো অত কমন না, ওটা আপনার অত আপনি যদি বেসরকারি চাকরি করেন আপনার দরকার নেই। ওকে স্যার। ওকে স্যার। হুম। আশরাফুল হক। স্যার স্যার স্যার, একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডে যে কোম্পানি যেটা কন্ট্রিবিউট করে ওইটা ইনক্লুড করে আমরা হচ্ছে 4.5 লাখ অথবা 1/3 হিসাবটা করব? অবশ্যই। ওকে স্যার। কারণ মানে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, সেটাও তো পার্ট অফ স্যালারি, মানে পার্ট অফ গ্রস স্যালারি, গ্রস স্যালারির মধ্যে ওটাও আসবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার ইন্টারেস্ট ফ্রম প্রভিডেন্ট ফান্ড এটা কি হবে? যোগ হবে? ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ডটা করমুক্ত, ওইটার ফর্মুলা আছে। তো ওই 1/3 অফ স্যালারি, আরেকটা জানি কি, তো ওটা যেটা দেখলাম ওটাতে মানে আগের আইনেও মানে করমুক্ত ছিল, এই আইনেও করমুক্ত। জি স্যার, ঠিক আছে ওইটা থ্যাংক করমুক্ত ইউ স্যার। বইয়েও তাই পড়া স্যার। করমুক্ত। ঠিক আছে স্যার, আমরা আগাইতে পারি মনে হয় স্যার। স্যার ঠিক ওই আছে। চাকরি হতে আয় যেটা 6 শিডিউলে প্যারা 27-এ, তো সেখানে তো স্যার ওই আইনে আছে চাকরি হতে আয়, সেক্ষেত্রে শেয়ার স্কিমটা তো আসার কথা স্যার, টোটাল এমপ্লয়মেন্ট স্যালারির মধ্যে স্যার। দাঁড়ান, ওই 3 নম্বরে যেটা না, ওইটা আমিও চিন্তা করতেছি। আপনার যে কোশ্চেনটা করলেন যে গ্রস স্যালারি 1/3 অথবা এখন কোথায় আছে এটা বলেন দেখি। যে আমি স্যার শেয়ার স্কিম থেকে যেটা পাই ওটাও আমার গ্রস স্যালারির অন্তর্ভুক্ত যদি হয়, তাহলে তো 1/3 সে বাদ পাবে। জি কোথায় স্যার,
সিক্স শিডিউল কোথায়? স্যার ওই বাংলা আইনে স্যার চাকরি হতে আয় লেখা আছে স্যার, সেখানে না, কত কত 1/3 নম্বর? অথবা 4 লাখ। আহা, স্যার ওই 1/3 অথবা 4.5 লাখ, আমি তো রেফারেন্স দিয়েই দিছি এখানে, সিক্স শিডিউল পার্ট 1 জি প্যারা 27, তাই না? জি স্যার। না, ওখানে জি কি স্যার, শেয়ার স্কিমটা অন্তর্ভুক্ত করছে দেখেন তো। না সেখানে অন্তর্ভুক্ত করে নাই, তবে স্যার ওই চাকরি হতে আয় লেখা আছে। টোটাল চাকরি হতে আয় বলতে স্যার টোটাল এমপ্লয়মেন্ট কে বোঝাচ্ছে না স্যার? টোটাল। তাই হওয়ার কথা, চাকরি থেকে আয় হলে তো টোটালটাই আসার কথা। জি জি স্যার। স্যার। স্যার হুম, এইখানে দেখাচ্ছে না, ওই যে একটা চার্ট আছে বইয়ে, ওই চার্টে ওটা নাই, কিন্তু কনসেপ্ট অনুযায়ী তো স্যার ওটা আসার কনসেপ্ট কথা। অনুযায়ী আসার কথা। ইনকাম আপনার গ্রস স্যালারির মধ্যে যদি অন্তর্ভুক্ত হওয়ার কথা, আমার গ্রস, আমার ওইটা বাদ দিলে তো আর গ্রস হয় না না আসলে। স্যার, ওটা বাদ দিলে তো গ্রাস হয় না। আর ওইভাবেই তো স্যার পেরোল, ওই যে ট্যাক্স টোকেন আমাদের কোম্পানি থেকে দিয়ে দেয়, হুম, টোটাল সে কত এমপ্লয়মেন্ট বাবদ পাইছে। সমস্যাটা কোথায়? এই যে এমপ্লয়ি শেয়ার স্কিম তো একেবারে নিউ কনসেপ্ট, জি স্যার। এবং এই নিউ কনসেপ্ট, এবং এই কনসেপ্ট অনুযায়ী তো এ পর্যন্ত কোনো অ্যাসেসমেন্ট হয়নি, সেটাই স্যার, এই জন্যই আমরাও একটু কনফিউশন এবং স্যার। এবং আর কোনোদিন হবেও কিনা সন্দেহ। কারণ স্যার আমি একদিনে আজকে যদি 10, আসে স্যার, না না তাহলে না, এই আইনটা হওয়াতে সব বন্ধ হয়ে যাবে, তো আমার শেয়ারের দরকার নেই। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আমার এই ফাও শেয়ারের দরকার নাই, এটার উপরে যদি আমাকে প্রথমেই জবাই করা হয়, হ্যাঁ, তারপরে আবার জবাই, এইভাবে তো, তো স্বাভাবিকভাবে সবাই তো জিনিসগুলো একটু, কারণ হয় কি, আগে তো এইটা ছিল না, আগে তো এটা ছিল না, ছিল ইনকাম ফ্রম স্যালারি। জি এখন স্যার। নাম হচ্ছে, এটা নাম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এর একটাই কারণ, যে ওই এমপ্লয়ি শেয়ার স্কিমটাকে যেন এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, যে চাকরির সুবাদে আমি যে শেয়ার পাবো সেটাও যেন আমার পার্ট অফ স্যালারি হয়। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। স্যার গ্র্যাচুইটিটা স্যার। তবে এটা আসলে না করলেও পারতো, না করলে পারতো কি, আমি আজকে 10 টাকার শেয়ার 10 টাকায় পাইছি, এটা যদি 3 বছর পরে 100 টাকা হয়, আমি তো 90 টাকার উপরে ট্যাক্স দেবো, আমি তো প্লেসমেন্ট শেয়ার। আমার তো সাধারণ মানুষের মতো এটা করমুক্ত না। ওইটা করলে আরো জিনিসটা ইজি হইতো, স্যার, কিন্তু এখন যেটা জি করছে স্যার, তাতে বাদ একটু দিলে ক্লামজি করে ফেলছে। স্যার বলেন। এখানে আমরা বইয়ে একটা হেড দেখতেছি যে ডিটারমিনেশন অফ ইনকাম ডিরাইভ ফ্রম এমপ্লয়ি শেয়ার স্কিম, হুম ওইটা ক্যালকুলেশন করে হুম আপনার, ওই যে আপনার ক্যালকুলেশনটা তো সবাই জানে, ওটা বলছে না, লাস্টে লেখা আছে যে অ্যামাউন্ট টু বি অ্যাডেড টু ইনকাম ফ্রম হুম এমপ্লয়মেন্ট, হুম এই হুম টাকাটা দেয়া আছে। তাহলে স্যার এই হেডে দেখাচ্ছে যে ডিটারমিনেশন অফ ইনকাম ডিরাইভ ফ্রম এমপ্লয়ি শেয়ার স্কিম, হুম আর ওখানে বলছে হেড লাস্টে বলতেছে যে অ্যামাউন্ট টু বি অ্যাডেড টু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, মানে এই অ্যামাউন্টটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে যোগ হবে। তাহলে যদি এটা এমপ্লয়মেন্টে যোগ হয়, তাহলে তো স্যার এটা হওয়ার আসার কথা। কথা। তবে এটা যতই কমপ্লিট, যতই করেন 4.5 লাখের বেশি পাবেন না। হ্যাঁ সেটাই স্যার। স্যার, না সেটা হলো স্যার, মানে তো আমাদের এক্সামের ক্ষেত্রে যদি এই হ্যাঁ ধরনের হ্যাঁ, একটা এক্সামের প্রশ্ন ক্ষেত্রে থাকে, রাইট। না, স্যার হওয়ার কথা, হওয়ার কথা। স্যার আমি তবে একটু অ্যাড করি। সত্যি। কনসেপ্টটা ক্লিয়ার হ্যাঁ, বলেন। থাকলে স্যার আমরা অ্যান্সার করতে পারবো। স্যার, হুম আমাদের যে আইসিবি ম্যানুয়ালটা আছে তার পেজ নাম্বার 237, তো এখানে এমপ্লয়মেন্টের সমস্ত স্যালারি হেড যোগ করছে, প্লাস শেয়ার স্কিমের ইনকামটাও যোগ করছে। যোগ করার পর লাস্টে এসে 1/3 অফ গ্রোথ স্যালারি আর অর 4,50,000 টাকা হুইচেভার ইজ লোয়ার, এটা হুম বাদ হুম। দিচ্ছে। না, ঠিকই আছে, ঠিকই আছে, ওইটাই হবে, জি স্যার, ওকে স্যার, ওইটাই হবে। থ্যাংক ইউ স্যার। জি হুম। ঠিক আছে। তাহলে স্যার এই আরেকটা হচ্ছে স্যার ওই স্যার গ্র্যাচুইটি পরিপত্রের সম্পর্কে একটু বললে ভালো হতো। কোনটা কোনটা স্যার বলবো? ওই পরিপত্রের, স্যার পরিপত্রের 26 নম্বর পেজে ওইটা শেয়ার কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয়, এখানে চাকরি হতে আয় দেখাচ্ছে আর কি। ওইটাই তো, চাকরি থেকে আই তো পড়াচ্ছি। জি স্যার, জি স্যার। স্যার এটা এখন ক্লিয়ার স্যার। ঠিক আছে। স্যার গ্র্যাচুইটি সম্পর্কে একটু বললে ভালো হতো। আবার গ্রাচুইটি আসলো কোত্থেকে? গ্রাচুইটি তো 2.5 কোটি টাকা দেখাইছি না আপনারে, আবার পিছনে ফিরে যাব, পিছনে যাচ্ছি, এই যে পিছনে আপনি দেখে নেন 4 নাম্বার, গ্রাচুইটি 2.5 কোটি টাকা পর্যন্ত করমুক্ত। ঠিক আছে, 6 শিডিউল পার্ট 1 প্যারা 5। আর সরকার থেকে যারা গ্রাচুইটি পায়, সরকারি চাকরি, ওটা সম্পূর্ণ করমুক্ত। আচ্ছা, এখন আসেন যারা বাড়ি গাড়ি পায়,
সেই ক্ষেত্রে মানে কতটুকু তার গ্রস স্যালারির মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি কেউ ফ্রি অ্যাকোমোডেশন পায়, তাহলে ওই ফ্রি অ্যাকোমোডেশনের যে রেন্টাল ভ্যালু, সেই রেন্টাল ভ্যালুটা সরাসরি তার গ্রস স্যালারির অন্তর্ভুক্ত হবে। এখন বলতে পারেন রেন্টাল ভ্যালু, তাহলে রেন্টাল ভ্যালু এইটা একটা মানে বেখাপ্পা আইন করে ফেলছে। এটাও নিয়েও আমি কথা বলছি, কিন্তু যাই হোক, আগের আইনটা ছিল যে যে বাড়িতে আমাকে ফ্রি থাকতে দেওয়া হয়েছে ওই বাড়ির রেন্টাল ভ্যালু, মানে আমাকে থাকতে না দিয়ে যদি বাইরের কোনো লোককে থাকতে দেওয়া হতো, তাহলে যে টাকা ভাড়া হতো ওইটার নাম হলো রেন্টাল ভ্যালু, অথবা আমার বেসিকের 25%, এই দুইটার মধ্যে যেটা লোয়ার সেইটা আমার নোশনাল ইনকাম হিসাবে আমার যোগ হবে, যেহেতু আমি ফ্রি অ্যাকোমোডেশন অ্যাভেল করতেছি কোম্পানি থেকে। তো এটা এটা সহজ ছিল, এবং সব ক্ষেত্রেই আমরা দেখতাম যে 25% অফ বেসিক স্যালারি এইটাই লোয়ার হয়, কারণ রেন্টাল ভ্যালুটা একটু হায়ার হয়। জি স্যার। তো এবারে যেটা করছে সেটা হলো 25% তুলে দিয়ে একটা ঝামেলা করে ফেলছে, বিরাট ঝামেলা। সেটা কি? সেটা হলো রেন্টাল ভ্যালু কি হবে কে জানে। আমাকে এই বাড়ি থাকতে না দিয়ে বাইরের মানুষকে থাকতে দিলে, আমি তো এখানে চাকরি করি, তো বাইরের লোককে থাকতে দিলে কত ভাড়া হতো কে জানে? কেউ জানে না। ইভেন আপনি চিন্তা করেন চা বাগানে যে মানে ম্যানেজার থাকে, চা বাগানের যে বাংলো, তো জি ওই স্যার। বাংলোতে চা বাগানের ম্যানেজারের থাকতে না দিয়া বাইরের মানুষকে থাকতে দিলে কত ভাড়া হইতো, আজগুবি আর কি। জি স্যার। এবং এটা বের করা সম্ভব নাকি? এটা ডিসিটির পক্ষে সম্ভব? এটা কারোর পক্ষে সম্ভব? অসম্ভব একটা মানে আইন করে ফেলছে। তার থেকে আইন করা উচিত ছিল সহজ, যে আমাকে ফ্রি অ্যাকোমোডেশন দিলে সরাসরি 25% যোগ হবে, ব্যাস, সিম্পল হয়ে যেত। সিম্পলটাকে উল্টা জটিল করে ফেলছে। আচ্ছা যাই হোক, যা করছে করছে। আশা করি এগুলো হয়তো আগামী বছরে হয়তো কারেকশন হতেও পারে। নতুন আয়কর আইন তো বেশ কিছু হসপস হয়ে গেছে। জি স্যার। আচ্ছা যাই হোক, আর 2 নম্বরে হচ্ছে ফুল টাইম গাড়ি। কোনো এমপ্লয়ি যদি মানে কোম্পানি থেকে ফুল টাইম গাড়ি পেয়ে থাকে, ফুল টাইম গাড়ি তো বোঝেন, ফুল টাইম গাড়ি হলো কোম্পানি তাকে গাড়ি দিছে, ফুয়েল দিছে, ড্রাইভার দিছে, সে ফুল টাইম অফিসেও যায় এই গাড়িতে, বাচ্চা স্কুলে যায়, সবই হয়, এটার নাম ফুল টাইম গাড়ি। তো এখন কথা হলো, যদি এই 2500 সিসি পর্যন্ত গাড়ি দেয়, তাহলে 1,20,000 টাকা তার ইনকামের সঙ্গে যোগ হবে। আর যদি 2,500-এর বেশি দেয়, তাহলে 3 লাখ টাকা যোগ হবে। জি ওই স্যার। 10, এই হলো বিষয়। তার মানে এখন যারা চাকরি করে এবং যারা অফিস থেকে ফুল টাইম গাড়ি পায়, সেই স্যালারি সার্টিফিকেটে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে তাকে একটা ফুল টাইম গাড়ি দেওয়া হয়েছে 2,500 সিসির বা 1,500 সিসির, কথার জি কথা, অথবা 3200 সিসি। ওই সিসি অনুযায়ী কিন্তু আপনার ন্যাশনাল ইনকামটা ডিটারমিন হবে, মানে ধারণাগত আয়। এটা তো আসলে সরাসরি আয় না, এটা না। হলো একটা ইনডাইরেক্ট ইনকাম, মানে আমার খরচ বেঁচে যাচ্ছে, অফিস আমাকে সাপোর্ট দিচ্ছে, সুতরাং সেই অর্থে একটা ন্যাশনাল ইনকাম বা ধারণাগত আয় হিসেবে একটা ইনকাম যোগ হবে, এই আর আচ্ছা, কি। যদি শুধু অফিসের জন্য ইউজ করে, না, মনে করেন অফিসের পিক অ্যান্ড ড্রপের জন্য কোনো কিছু যোগ হবে না, ওটা আগেও পিক ছিল। ড্রপ না, মনে করেন যে এমন একটা ইতে দেখছিলাম স্যার, বইতে কনফিউশন পাচ্ছে যে অফিসের জন্য ইউজ করে, তারপরে স্যার ইনকাম মনে দিচ্ছে। এই জন্য আপনার কাছে একটু ক্লিয়ার হয়ে নিচ্ছে স্যার বিষয়গুলো। বিষয়টা অনেক হলো, সময় আপনি স্যালারি সার্টিফিকেটে কিভাবে থাকে সেটার উপরই ডিপেন্ড করে যে ও, অঙ্কটা কিভাবে হবে। স্যালারি সার্টিফিকেটে যদি বলা থাকে তাকে ফুল টাইম গাড়ি দেওয়া হয়েছে, তাহলে ট্রিটমেন্ট এরকম হবে। যদি বলা থাকে কনভেন্স, তাহলে তো টোটাল গ্রস স্যালারির সঙ্গে যোগ হবে। আর যদি বলা থাকে তাকে পিক অ্যান্ড ড্রপ দেওয়া হয়েছে, তো পিক অ্যান্ড ড্রপের জন্য বা শুধু অফিসে যাবে আসবে এই জন্য তাকে গাড়ি দেওয়া হয়েছে, এইটার জন্য কোনো কিছু বিধান নাই, এটার জন্য ও, কোনো কিছু যোগ হবে না। বুঝতে পারছি স্যার। স্যার এখানে ড্রাইভার স্যালারিটা যদি কোম্পানি দিয়ে থাকে ড্রাইভারের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট কি হবে? কিছুই হবে না, এইটা হবে। এখন এতক্ষণ যা পড়াইলাম তাই হবে, তাই তো হবে। আমি এতক্ষণ জি যা স্যার। পড়াইলাম তাই তো তাই, যে আমাকে ফুল টাইম গাড়ি দেওয়া মানে কি? আমার এই গাড়ি তো ড্রাইভার লাগবে না চালাইতে, সেই ড্রাইভারের বেতন তো ড্রাইভার পাচ্ছে কোম্পানি থেকে। তো স্বাভাবিকভাবেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে ড্রাইভারের অ্যাকাউন্টে তার বেতনটা যাবে, এটাই তো স্বাভাবিক। আমি বেতন দিতে যাবো কেন? ওই ড্রাইভার তো আমার ড্রাইভার না, ও তো কোম্পানির ড্রাইভার। জি স্যার, এবং এখানে স্যার কোনো ইনকাম অ্যাড হবে না, বইতেও তাই আছে কার স্যার। কার ইনকাম অ্যাড হবে না? ওই যে মানে ড্রাইভারের স্যালারি ইনকামের মধ্যে আসবে না, ওটা পুরো এক্সক্লুসিভ, মানে বাদ বাদ। বুঝি নাই আমার কথা, মানে কোম্পানি
মানে আমার গাড়ি মানে কি এই গাড়িটাও কোম্পানির। তো এই কোম্পানির গাড়ি একজন ড্রাইভার চালায়, সেই ড্রাইভার হলো কোম্পানির এমপ্লয়ি। সেই কোম্পানির এমপ্লয়ি হিসেবে তার বেতন সে পাচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। তো এর সাথে আমার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নেই তো স্যার, সেটাই সেটাই বললাম। বলতেছি, আমার সম্পর্ক একটাই, সেটা হলো আমার 1,20,000 বা 3 লাখ টাকা আমার যোগ হবে জি স্যার, স্যালারির এটাই সাথে। সম্পর্ক। হুম। স্যার, যদি ড্রাইভারের স্যালারিটা যাকে গাড়ি দেয়া হয়েছে তাকে দেয়া হয়, তার অ্যাকাউন্টে দেয়া হয়, সেক্ষেত্রে কি কোনো ইমপ্লিকেশন আছে? না না, একই কথা। এটা যদি আমার অ্যাকাউন্টে দিয়ে দেয়, বলে যে আপনি ড্রাইভারকে দিয়ে দিয়েন, একই কথা। ওকে। ওরা আসবে যাবে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আবার বের হবে, শেষ। জি স্যার। জি স্যার, জি স্যার। ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। আবার কোশ্চেন? কি কোশ্চেন? স্যার, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন তো দেখলাম, এখন এরকম যদি হয় যে কনসেশনাল রেটে অ্যাকোমোডেশন দিচ্ছে, তাহলে কি হবে স্যার? ওইটুকু বাদ যাবে, ওইটুকু বাদ যাবে। ধরেন আমাকে একটা বাড়ি দিছে থাকার জন্য, কিন্তু প্রতি মাসে আমার বেতন থেকে 2,000 টাকা কেটে নেয়। তাইলে আমার এই বাড়ির যে রেন্টাল ভ্যালু, ধরেন রেন্টাল ভ্যালু হচ্ছে 3 লাখ, আর বছরে আমার কাছ থেকে কাটে 24,000, তাহলে 3 লাখ মাইনাস 24,000 সমান সমান 2 লাখ, কত, 2,76,000 স্যার। 76,000 টাকা যোগ হবে এই। জি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আসেন ট্যাক্স অন ট্যাক্স হবে না। যদি মানে কোম্পানির সাথে এমপ্লয়ের সাথে আমার এমন চুক্তি হয় যে আমারে যা বেতন দিবেন, এই বেতনের উপরে যা ট্যাক্স হয় এটাও আপনি দিবেন, এই শর্তে আমি জয়েন করতে পারি কালকে। তো রাজি হলো। তো এখন বছর শেষে দেখা গেল যে আমার বেতনের উপরে যা ট্যাক্স হয় সেই ট্যাক্সটা কোম্পানি মানে দিয়ে দিছে, জমা দিয়ে দিছে কোম্পানি আমার নামে, ইনকাম ট্যাক্সটা, কিন্তু পেইড বাই দি কোম্পানি। তাহলে এইটা কিন্তু মানে আমার ট্যাক্স, আমার স্যালারির উপরে যে ট্যাক্স হয় এটা যেহেতু কোম্পানি দিয়ে দিছে, সারা গেছে। তো কোম্পানি আমার হয়ে কেন দিল? ওইটা আমার একটা ইনডাইরেক্ট স্যালারি ইনকাম, ওইটা আমার পারকুইজিট হিসাবে আমার হাতে যোগ হয়ে আবার ট্যাক্স হবে, সেটি হবে না। মানে বিষয়টা এরকম আর কি, আশা করি তাহলে বুঝছেন। কি কোম্পানি, স্যার হুম। তাহলে কোম্পানি পারকিউজিট হিসেবে আসবে কিনা এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, পারকুইজিট হিসাবে তো আসবেই। কোম্পানি আমার হয়ে যে ট্যাক্সটা, আমার হয়ে যে ট্যাক্সটা দিল, এটা তো কোম্পানির স্যালারি অ্যান্ড অ্যালাউন্সের মধ্যে ঢুকবে, কারণ এটাও তো স্যালারি, আমাকে তো সে স্যালারি দিছে, একই কথা, জি সে স্যার, যে জি নামেই স্যার, দিক, এটা কথা তো একই। তো একই। সুতরাং এটা তো তার পারকুইজিটের মধ্যে ঢুকবে, এবং এটা 10 লাখ টাকার বেশি হলে সে আবার ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি। জি স্যার। বুঝতে পারছেন? এই, ঠিক স্যার আছে। এক্ষেত্রে তাহলে কি এই ট্যাক্সটা ওই পারকিউজিটের অ্যামাউন্ট থেকে বাদ দেওয়া হবে? হ্যাঁ, এটা পারকুইজিট হবে না, এটাই তো বলে দিচ্ছে যে, আপনি এই জিনিসটা বুঝছেন না? আমি একটা উদাহরণ দেবো। স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হয়। স্যার একটু বুঝিয়ে দেন। না, বুঝাই দিতে পারি। কিভাবে এটার উপরে জানি একটা, মানে ধরেন আমার স্যালারি হচ্ছে 12 লাখ টাকা, আর প্লাস ট্যাক্স যেটা দিয়ে দিছে কোম্পানি, সেটা ধরেন 1,20,000 টাকা, কথার কথা। জি স্যার। তাইলে আমার রিয়াল স্যালারি ইনকাম কিন্তু 13,20,000। 13 রিয়াল লাখ। স্যালারি, কি কথা সত্য কিনা? ইয়েস স্যার। রিয়াল স্যালারি হচ্ছে 13,20,000। এখন কথার কথা, 13,20,000 উপরে ট্যাক্স আসে 1,32,000, কথার কথা। তাহলে কোম্পানি আমার পক্ষে ট্যাক্স দিয়ে দিছে 1,20,000, তার মানে আমার আরো 12,000 টাকা দেয়া লাগে এখন। তাহলে যদি 12,000 টাকা দিতেই হয়, সেটা হলো ট্যাক্স অন ট্যাক্স। ট্যাক্স অন ট্যাক্স মানে ওই যে 1,20,000 টাকা ট্যাক্স দিছে, ওইটার কারণে এখন আমার 12,000 টাকা দেওয়া লাগতেছে। কি বুঝাইতে পারছি? জি স্যার। এটা মাফ করে জি দিছে, স্যার, বুঝতে পেরেছি স্যার। এইটা সরকার মাফ করে দিছে, বলছে এই 12,000 আর দেয়া লাগবে না। স্যার, ট্যাক্স অন ট্যাক্স।
এই ক্ষেত্রে স্যার এক্সেমশনটা কি এই 13,20,000 1/3 হবে? না না, 13,20,000 তো আমার ইনকামই হবে না, আমার ইনকাম তো হবে 12,00,000। ওকে পড়াইতেছি কি, যে আমার স্যালারি ইনকাম হবে 12,00,000, নট 13,20,000। ওকে স্যার তাহলে স্যার সংক্ষেপে এটা হচ্ছে যদি আমি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করে থাকি তখন এই যে 1,20,000 টাকা এটা টোটালি আমার রিটার্নে আসবে না, কিন্তু না আমি যদি কোম্পানি হই তখন স্যার আমার এমপ্লয়মেন্টকে আমি যত পার পিরিয়ড দিচ্ছি তখন অন্যান্য সুবিধার সাথে ওই 1,20,000 টাকা যোগ করতে হবে। হুম হুম আর এটা যদি 10 লাখ টাকার উপরে হয় তাহলে ওই টাকাটা আমার এক্সেস রাইট পার পিরিয়ড হিসাবে রাইট আমার কোম্পানিতে আমি আদার ইনকামে যোগ করবো স্যার আমার। হুম জি এইটাই স্যার, ওকে স্যার ক্লিয়ার ওই স্যার। পার কিউজিটি স্যার এক্সেস পার কিউজিট যেটা 10 লাখ টাকার উপরে সেটা হুম কোম্পানির জন্য কি রেগুলার ট্যাক্স রেট হবে নাকি স্যার ওই রিডিউসিং অনেক না, কোম্পানি রেগুলার রিডিউসিং রেগুলার ট্যাক্স ট্যাক্স রেট রেট আছে? হবে, রেগুলার রেটেই তো হবে। ঠিক আছে বুঝতে পারছেন? স্যার। রেগুলার স্যার হ্যাঁ, কোম্পানি যে 1,20,000 টাকা পে করে দিল এটার জন্য কেউ কোনো বেনিফিট পাবে? কে মানে ওর পাবে? ট্যাক্সে কোম্পানি কোম্পানি তো বেনিফিট পাবেই না, উল্টা ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি। এটা তো, এই ট্যাক্সটা তো কোম্পানির ট্যাক্স না, এটা এমপ্লয়ি ট্যাক্স। এমপ্লয়ি ট্যাক্স, এবং এই এমপ্লয়ি ট্যাক্সের জন্য এটা তো কোম্পানির পিএল অ্যাকাউন্টে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স খাতে যাবে। এটা কি বোঝেন নাই? জি স্যার। এটা তো পার্ট অফ স্যালারি। জি স্যার কোম্পানির সঙ্গে আমি যে তর্ক করলাম যে আমি ট্যাক্স দিতে পারবো না, আপনি দিলে আমি কালকে জয়েন করতে পারি, বললো ঠিক আছে, তাহলে কোম্পানি বুঝে গেছে যে তাকে 13,20,000 টাকা স্যালারি দিতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? জি স্যার। ইনে বিনে কথা একই, ইনে বিনে কথা একদম। একই, বুঝছেন? জি। আচ্ছা, এখন দেখেন যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি বিনিয়োগ রেয়াত পাবেন। জি স্যার। এটা আগের মতোই অনেকটা, তবে কিছুটা চেঞ্জ আছে নিচের দিকে। আচ্ছা, সেটা একটু মানে দেখেন এক এক করে। সেটা হলো জীবন বীমা প্রিমিয়াম। এটা নিজের জন্য, ওয়াইফের জন্য বা হাজবেন্ডের জন্য এবং ডিপেন্ডেন্ট চিলড্রেনের জন্য যতগুলো খুশি পলিসি করবে, সে পলিসি ভ্যালুর থেকে 10%-এর বেশি যেন প্রিমিয়ামটা না হয়, এটা একটা শর্ত আছে। এবং এটা সব যে নামেই করা হোক না কেন, সে মানে এটা পাবে, বিনিয়োগ রেয়াতটা যিনি চাকরিজীবী, যিনি এসএসসি, তিনি পাবে। বিষয়টা এরকম আর কি। তো এটা আগেও ছিল, এটা এমন কিছু না। তারপরে যারা সরকারি চাকরিজীবী, মানে তাদের জিপিএফ এ যে টাকাটা মানে কন্ট্রিবিউট করে, মানে সেলফ কন্ট্রিবিউশন, এটা রেয়াতযোগ্য। আর যারা প্রাইভেট জব করে তাদের ক্ষেত্রে 3 নাম্বার, সেটা হলো বোথ এমপ্লয়ি এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটার উপরে সে রেয়াত পাবে, বোথ কন্ট্রিবিউশনের উপরে। সুপারঅ্যানুয়েশন ফান্ডে যদি এমপ্লয়ি কোনো কন্ট্রিবিউশন করে। তারপরে বেনেভোলেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স, বেনেভোলেন্ট ফান্ডের বাংলা হচ্ছে কল্যাণ তহবিল, আর গ্রুপ ইন্স্যুরেন্সের বাংলা হচ্ছে যৌথ বীমা। তো কল্যাণ তহবিল এবং যৌথ বীমায় যদি কোনো এমপ্লয়ি কন্ট্রিবিউট করে, এটার উপরও রেয়াত পাবে। ডিপিএস, এটা আগে ছিল 60,000, এখন হলো 1,20,000। তো 1,20,000 টাকা পর্যন্ত যদি ডিপিএস এ কন্ট্রিবিউট করে, এটার উপরও রেয়াত পাবে। সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র বা গভর্নমেন্ট বন্ড এবং সিকিউরিটি, এগুলোতে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে এটার উপরে রেয়াত পাবে বছরে। আর এর বাইরে ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ড সার্টিফিকেটেও যদি আইসিবি বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যদি এই মিউচুয়াল ফান্ড বা ইউনিট সার্টিফিকেট কিনে ওইখানে বিনিয়োগ করলেও 5 লাখ টাকা উপরে রেয়াত পাবে। আর লাস্টে হচ্ছে শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে এটার উপরে রেয়াত পাবে, সেটা আইদার প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, যেটাই হোক। মানে আগের ল থেকে এই ল এর পার্থক্য হচ্ছে দুইটা, বলি সেটা সেটা হচ্ছে ডিপিএস আগে ছিল 60,000, এটা হয়ে গেছে 1,20,000। আর সঞ্চয়পত্রে বিনিয়োগ আগে ছিল আনলিমিটেড, এটাকে লাগাম টেনে ধরছে, এখন করছে 5 লাখ। এই ওই মানে হ্যাঁ বলেন। মিউচুয়াল ডিপিএস ফান্ড এবং সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট এগুলো যদি আমি আমার স্পাউস অথবা হচ্ছে আমার না না না, চিলড্রেনের নামে শোনেন যদি শোনেন শোনেন শোনেন, আপনার বউ ছেলে মেয়ে শুধু 1 নাম্বার, আর কোথাও নাই, 1 নাম্বার।
আর সব জায়গায় করদাতা মানে হিমসেলফ। আপনি আমি বুঝতে পারছি আপনি যে কোশ্চেনটা করবেন যে আমি আমার ওয়াইফের নামে একটা সঞ্চয়পত্র কিনছি, এইটার উপরে আমি রেয়াত পাবো কিনা, উত্তর হচ্ছে নো। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। স্যার, হুম টিপিএস যদি যৌথ নামে হয় সেক্ষেত্রে কি রিবেট পাওয়া যাবে ওই মানে অর্ধেক পাওয়া যাবে। 50%? রেশিও অনুযায়ী স্যার। বউ কোথাও নাই, বউ আছে শুধু জীবনে, ওই 1 নম্বরে। জি স্যার, বুঝতে পারছেন? আর জীবন। কোথাও বউকে টানবেন না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার বার্ধক্যজনিত তহবিল গুলো কি এরকম কোনো টার্ম ছিল স্যার? ওই যে ওইটাই তো সুপারঅ্যানুয়েশন ফান্ড, ওই যে আছে তো এখানে। সুপারঅ্যানুয়েশন ফান্ড। হুম আচ্ছা আচ্ছা। তার সঞ্চয়পত্র যদি যৌথভাবে হয় সেটার ইন্টারেস্টটাও যদি হয় সেক্ষেত্রেও সেটাও অর্ধেক হবে, হুম 50%। হুম হুম স্যার মানে এখানে এখানে স্যার যে ট্যাক্স দাতা স্যার তার ইনকামের পোর্শনটাই আসবে নিয়ম অনুযায়ী। এখন এখানে কথা আছে আবার, মানে কথাটা কি, ধরেন জি স্যার। একজন হাজবেন্ড, সে ওয়াইফ হলো হাউস ওয়াইফ, এখন ওয়াইফের নামে সে কিছু এফডিআর করছে, ভালো করে শোনেন তো, এবং সে তার ওয়েলথ স্টেটমেন্টে IT10B-তে সে দেখাইছে যে এফডিআর ইন দ্য নেম অফ মাই ওয়াইফ বাট পারচেসড ফ্রম মাই ওন সোর্স অফ ইনকাম। মানে আমি আমার বেতন থেকে, আমার সোর্স অফ ইনকাম থেকে আমি ওয়াইফের নামে এফডিআর করছি, তো ওয়াইফের কোনো ফাইল নাই। কথার কথা যে ওয়াইফের কোনো ফাইল নাই, ওয়াইফের কোনো টিন নাই। আপনি এখন ধরেন এফডিআর করতে গেলে টিন লাগে, এটা সেটা সেটা ভিন্ন জিনিস। তবে না দিলে, আমি যদি টিন না দিই তাহলে ওইরকম মানে 1.5 গুণ হারে কাটে, এরকম একটা বিষয় আশয় আছে। তো এখন যদি তাই হয় তাহলে, এবং ওই এফডিআর এর যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাও কিন্তু আমার হাতে আয় হিসাবে দেখাবো, এবং সেই ইন্টারেস্ট থেকে যে ট্যাক্স কাটবে সেটার ক্রেডিটও আমি পাবো। জি বুঝছেন বিষয়টা? এই তা সঞ্চয়পত্র একই, আমি যদি আমার ওয়াইফের নামে সঞ্চয়পত্র কিনি, তা সেটার উপরে আমি রিবেট পাবো না, কিন্তু ওই সঞ্চয়পত্রের থেকে যে ইন্টারেস্ট হবে এবং ট্যাক্স কাটবে ওটা সবই আমার ফাইলে বিবেচনায় আসবে। যদি আমি ওইভাবে আমার সম্পদ বিবরণীটা সাজাই যে সেভিংস সার্টিফিকেট পারচেজড ইন দ্য নেম অফ মাই ওয়াইফ ফ্রম মাই ওন সোর্স অফ ইনকাম, আমি দেখাতেই পারি। মানে ইভেন নিয়ম আছে যে আপনার ওয়াইফ এবং বাচ্চাদের নামে যদি কোনো সম্পদ থাকে বা কোনো আয় থাকে, এবং তারা যদি ট্যাক্সেবল ই না হয়, মানে কি বলে অ্যাসেসি না হয়, তাহলে হাজবেন্ডের ফাইলই সব দেখাতে হবে। হুম এটা জি নিয়ম স্যার। আছে। স্যার বলেন। ইউনিট ফান্ড, তারপর হচ্ছে সেভিং সার্টিফিকেট, এগুলা কি ইন্ডিভিজুয়ালি 5 লক্ষ টাকা সর্বোচ্চ নাকি অ্যাকুমুলেটেড 5 লক্ষ টাকা সর্বোচ্চ? না, আপনি তো দেখেন এটা হলো 2-এর 7 আর হ্যাঁ 2-এর 7, 2-এর 7-এ দুইটা কথা বলা, আপনার সঞ্চয়পত্র এবং গভর্নমেন্ট বন্ড বা সিকিউরিটি, জি স্যার। এটা সর্বোচ্চ 5 লাখ, আর মিউচুয়াল ফান্ড বা ইউনিট সার্টিফিকেট 5 লাখ, 5-5 10 লাখ। স্যার এখানে তো গভর্নমেন্ট বন্ড সিকিউরিটির ভিতরে তো অনেক কিছুই থাকে, এখন আমার কি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আমি 5 লাখ টাকা পর্যন্ত করতে পারবো নাকি আমার টোটাল 5 লাখ টাকা? এইখানে তো মিন করে যে দুইটা দুইটা মিলে 5-5 10, আপনার সঞ্চয়পত্র এবং গভর্নমেন্ট বন্ড বা সিকিউরিটি তে মিলে 5 লাখ, আর হচ্ছে ইউনিট সার্টিফিকেটটা আলাদা, ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল সার্টিফিকেটটা আলাদা, এটা আবার আলাদাভাবে 5 লাখ। বুঝতে পারছেন? জি নাইলে স্যার। তো নাইলে তো আমি এখানে ওটা 1 2 এবং 3 করে দিতাম, দুইটাই কিন্তু 2-এর 7, কিন্তু দুইটা আলাদা। জি স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। স্যার সেভিংস সার্টিফিকেটে যে ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করার কথা বলা হয়েছে ইয়া হুম বেনিফিট নেওয়ার জন্য, তো আমি যখন ফাইলটা করে ফেলবো তো এরপরে তো যদি কেউ এটা ম্যাচুরিটির আগেই ভেঙে ফেলে তখন এটা কি ট্রিটমেন্ট হবে? তখন এটা নিয়ম হচ্ছে যে আমি সঞ্চয়পত্র কিনেছি এটা দেখিয়ে আমি যে রেয়াত নিলাম ওইটা সারেন্ডার করতে হবে। হুম এই সারেন্ডার কেউ করে না, ওই যে ধরা পড়ে সে বোঝে, আর যে ধরা পড়ে না সে তো পার পেয়ে যায়। এই আইনগুলো বিদঘুটে, মানে কে কখন কার সঞ্চয়পত্র ভাঙায় ফেলে কে জানে, এটা ধরাটাও খুব ডিফিকাল্ট। জি বুঝতে স্যার। পারছেন? আচ্ছা, তারপরে আসেন, এই তো আগের স্লাইডে তো দেখাচ্ছিলাম যে কোথায় কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যাবে, এই স্লাইডে দেখাচ্ছি কোথায় কোথায় ডোনেট করলে রেয়াত পাওয়া যাবে।
এটা এক নজরে একটু পড়ে দেখতে পারেন, যে ডোনেশন টু রুরাল চ্যারিটেবল হসপিটাল, ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন, কি মেমোরি অফ দি ফাদার অফ দি নেশন, ওয়েলফেয়ার অফ দি রিটার্ডেড পিপল, তারপরে ডোনেশন কন্ট্রিবিউশন আর জাকাত টু গভর্নমেন্ট জাকাত ফান্ড মেনটেন বাই দি ইসলামিক ফাউন্ডেশন। মানে জাকাত যদি ইসলামিক ফাউন্ডেশনে দেয়া হয় ওইটার উপরেও রেয়াত পাওয়া যায়, কিন্তু ব্যক্তিগতভাবে জাকাতের উপরে কোনো রেয়াত হয় না। এই স্যার তাহলে ওই যে প্রাইম মিনিস্টার তারপর প্রেসিডেন্ট স্যার এই যে রিলিফ ফান্ড গুলো দেয় আগে ছিল, এগুলো কি এখন নাই স্যার? ওইটা ভিন্ন জিনিস, ওটা ওটা রিবেট না, ওটা ডাইরেক্ট এক্সপেন্ডিচার, ওটা দেয় সাধারণত বিভিন্ন স্যার কোম্পানি। ডোনেশন টু আগা খান হ্যাঁ, আগা খান আছে না এখানে নাকি নাই? এইখানে না, আগা খান না থাকলে নাই, না থাকলে নাই। এইখানে যা স্যার আছে, এইখানে যা, তবে হ্যাঁ আগা খানও মনে হয় ওই ফিলান্থ্রপিকের মধ্যে আছে। জি ওই যে নিচে যেটা, ওইটার আবার এসআরও আছে অনেকগুলো। এই নিচেরটা ডোনেশন টু গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফিলান্থ্রপিক অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, এর ভিতরে অনেক অনেক, বুঝতে পারছেন? এর ভিতরে আছে সাভারের সিআরপি, এর ভিতরে আছে ডায়াবেটিক হসপিটাল, এর ভিতরে আছে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। জি স্যার। অনেক কিছু আছে। স্যার এটা এটা অ্যামাউন্টের তেরো লিমিট যেটা স্যার নেই যে এটার কত কি টাকা কোনো পর্যন্ত লিস্ট আছে ডোনেশন? স্যার কোথাও যে কোন কোন অর্গানাইজেশন স্যার অ্যাপ্রুভাল পেয়েছে? বুঝি নাই কি? মানে 2-13 যেটা স্যার প্যারা, এটার কি কোনো লিস্ট আছে যে এই প্রতিষ্ঠানগুলো আসলে অ্যাপ্রুভাল পেয়েছে গভর্নমেন্ট থেকে? দেখি আমার কাছে আছে কিনা। আহ, এই যে দেখেন, আপনার জন্য টানাইছি। এই যে ডোনেশন, এই যে ডোনেশন টু গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফিলান্থ্রপি 8 নাম্বার যেটা, ফিলান্থ্রপিক অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, এর আন্ডারে অনেক কিছু আছে। এই যে এসআরও নাম্বার, ডোনেশন টু আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল 2005 সালে একটা এসআরও দিয়ে তাদেরকে। তারপরে সিলেট ডায়াবেটিক সমিতি, ইসলামিয়া আই হসপিটাল অ্যান্ড এম এ ইস্পাহানি ইনস্টিটিউট অফ অপথলজি, কিডনি ফাউন্ডেশন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ডোনেশন টু আইসিডিডিআরবি, ডোনেশন টু সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন সিআরপি সাভার, ডোনেশন টু ঢাকা কমিউনিটি হসপিটাল, ডোনেশন টু চাইল্ড হেলথ ফাউন্ডেশন হসপিটাল, চাইল্ড হসপিটাল যশোর, হসপিটাল ফর সিক চিলড্রেন সাতক্ষীরা রান বাই দি চাইল্ড হেলথ ফাউন্ডেশন, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল, ইএনটি অ্যান্ড হেড নেক ক্যান্সার ফাউন্ডেশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডিসেবলড, এশিয়াটিক সোসাইটি, জাতির জনক শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, তারপরে রহমতুল্লাহ কমিউনিটি হসপিটাল ঠ্যাঙ্গামারা বগুড়া, স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং মানিকগঞ্জ, ডোনেশন টু মুক্তিযুদ্ধ জাদুঘর, ডোনেশন টু, এগুলো দিয়ে আপনার কি হবে? এগুলো সময় নষ্ট করতেছেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই যে ডোনেশনের তো পরিমাণ নেই, আমরা যে কোনো পরিমাণ ডোনেশনের। হ্যাঁ, যে কোনো পরিমাণ, যে কোনো পরিমাণ। আপনি বলছেন, আমি এই জন্য ওই সিনেমাটায় চলে গেছিলাম, আবার ফিরে আসি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল, এইটা তো ওই যে শেষেরটা নিয়ে আপনি কোশ্চেন করছিলেন যে কোনো মানে ইয়ে আছে কিনা, সবগুলো এছাড়া ওইখানে দেওয়া আছে। এখন আসেন যে আমি যে বিনিয়োগ করলাম আমি কতটুকু রেয়াত পাবো, সেই রেয়াতের ফর্মুলা হচ্ছে এইটা। আমার যে টোটাল যে ট্যাক্সেবল ইনকাম, মানে টোটাল ট্যাক্সেবল ইনকাম কোনটা? ওই যে আপনাকে বলছিলাম যে আমার গ্রস স্যালারি হচ্ছে 10 লাখ,
গ্রস স্যালারির 1/3 মানে 3,33,333 টাকা বাদ যাবে। তা আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,66,666 বা 67, ওইটার 3%। ওইটার 3% অথবা আমি যা বিনিয়োগ করছি তার 15% অথবা সর্বোচ্চ 10 লাখ, এই হচ্ছে বিষয়। তবে আমার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম ওটার মধ্যে যদি আপনার মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল এরকম কোনো ইনকাম থাকে অথবা রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল এরকম কোনো ইনকাম থাকে, তাহলে সেটাকে বাদ দিয়ে নিতে হবে। মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল যেমন সঞ্চয়পত্রের সুদ, ওইটার উপরে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল, তারপরে ডিভিডেন্ড, তারপরে ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, এগুলো সব কিন্তু মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল। তার মানে আমার স্যালারি ইনকামের সাথে আমার ব্যাংক ইন্টারেস্ট থাকতে পারে, ডিভিডেন্ড ইনকাম থাকতে পারে, সঞ্চয়পত্রের সুদ থাকতে পারে, ওইগুলোর উপরে আমি কিন্তু রেয়াত পাবো না, না কারণ স্যার। ওগুলো সব মিনিমাম ট্যাক্স। ওইগুলোর উপরে যে ট্যাক্স কাটা হয়েছে ওগুলো সব মিনিমাম ট্যাক্স। তারপরে রিডিউস ট্যাক্স থাকতে পারে কারোর ইনকামের মধ্যে, যেমন হাঁস মুরগির খামার থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, যেটার উপরে রিডিউস ট্যাক্স রেট, ওটার উপরেও রেয়াতযোগ্য নয়। এই দুইটা ইনকামের উপরে আমি রেয়াত পাবো না, যে একটা হলো যেটার উপরে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল আর যেটার উপরে রিডিউস ট্যাক্স অ্যাপ্লিকেবল, এই দুটো বাদে বাকি ইনকামের উপরে 3% অথবা আমার প্রকৃত বিনিয়োগের উপরে 15% অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা ছোট। জি স্যার। দেখেন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আমি লাস্ট স্লাইডে একটা করছিল স্যার, মানে ডোনেশন টু আগা খান, এটা কি স্যার? আগা খান আছে না, যেগুলো দেখাইছি ওগুলোর মধ্যে আগা খান ছিল নাকি? স্যার ছিল স্যার, প্রথমেই ছিল। আগা খান আছে ওর মধ্যে স্যার স্যার। ওটা স্যার আগা খানের আলাদা স্যার প্যারা ছিল আর কি, এই প্যারার মধ্যে ইনক্লুডেড ছিল না। হ্যাঁ, তাহলে অসুবিধা নেই। কিন্তু স্যার আপনার স্লাইডে স্যার ওটা ইনক্লুড নাই, এর জন্য স্যার কি করেছে? স্লাইডে ইনক্লুড থাকবে কেন? আমার এটা তো পরে বিশাল স্লাইড হয়ে যাবে। জি স্যার। এই যে 2-13 যদি পড়াইতে হয়, 2-13 নিজেই তো একটা সিনেমা। স্যার আমাদের আইসিবির বইতে 2-13 হুম। ওই আপনার শুধু প্যারা 13তে ওইটুকুই লেখা আছে, যেটুকু আপনার দিয়ে আছে স্লাইডে, আর বেশি কিছু ব্যাখ্যা নাই স্যার, ওইটুকুই লেখা। না, বেশি ব্যাখ্যা দেওয়া তো জটিল, কারণ এখানে সবগুলো এসআরও সে কালেক্ট করে দেওয়া, এটা তো ডিফিকাল্ট ব্যাপার। ক্ষণে ক্ষণে এনবিআর এসআরও করে, এরে দেয় ওরে দেয়, আপনি এগুলো টোকায় টোকাইয়া করবেন এত সোজা? না স্যার, জটিল করলে অনেক জটিল, আবার সহজ করলে দেখা যায় সহজে অনেক কিছু হয়ে যায়। না না, আমি ওই জটিল সহজের কথা বলি না, আমি বলি যে এনবিআর বিভিন্ন সময় ক্ষণে ক্ষণে এই আহসানা মিশনকে দেয়, এই অমুককে দেয়, তমুককে দেয়, এই দেয় তো এসআরওর মাধ্যমে। তো সব এসআর গুলো যদি আপনার কালেকশনে না থাকে, তা আপনি কিভাবে দিবেন, তাই না? জি জি। সেই কথা বলছি। ঠিক আছে স্যার। এই স্যার ডিভিডেন্ডের ইয়েটা নিতে পারবো না কেন, রিবেটটা? এই যে নতুন আয়কর আইন, বাংলায় আয়কর আইনে কিছু সর্বনাশ করছে। সেই সর্বনাশ হলো ওই যে আপনার ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, এফডিআর এর সুদ, এগুলোকে সব মিনিমাম ট্যাক্স করে দিছে। জি জি। বুঝছেন? এগুলো থেকে যে ট্যাক্স কাটা হচ্ছে 10%, এগুলো সব মিনিমাম ট্যাক্স করে দিছে। মিনিমাম ট্যাক্স করাতে এই দুর্ভোগটা হয়েছে যে আমি ওইটার উপরেও 3% রেয়াত পাচ্ছি, রিবেট পাবো না। রিবেট পাবো। স্যার সঞ্চয়পত্রের ক্ষেত্রে তো মিনিমাম ট্যাক্স প্লাস এটাও তো ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি, তাই না স্যার? হ্যাঁ, ওটার উপর তো পাবো। ওটার উপরে তো আগেও পাইতাম না, না না। ওটার উপরে তো আগেও ছিল না, কিন্তু নতুন যোগ করছে দুইটা, এই যে ডিভিডেন্ড এবং ব্যাংক ইন্টারেস্ট, এটাও ক্ষতি করছে মানুষের। স্যার সঞ্চয়পত্রটা মেনে নেওয়া যায়, কেন কি ওটাতে হচ্ছে রেটটা কম, বা ফাইনাল ওটুকুই ফাইনাল স্ল্যাব রেটে পড়তেছে না, কিন্তু ডিভিডেন্ড বা এগুলো তো স্ল্যাবে পড়তেছে, তারপরেও হ্যাঁ, যদি এটা না পাওয়া যায়, এটা তো ইনজাস্টিস হয়ে যাচ্ছে। সেইটাই স্যার আর কি। দেখা যায় যে একজনের ব্যাংক ইন্টারেস্ট বাবদ যে ব্যাংকের থেকে কিছু টাকা আয় হচ্ছে, সেখান থেকে উঠছে ব্যাংক থেকে টাকা কর্তন করে রাখছে, কিন্তু দেখা যায় স্যার সে তার মিনিমাম ট্যাক্স যোগও তার ইনকামে আসছে না, কিন্তু সেই টাকা তো সে তার ফেরত পাচ্ছে না। না, আগে ফেরত পেত। আগে ফেরত পেত, এই জায়গাটাই তো আগে, প্রবলেম করছে। হ্যাঁ, আগে অনেকে আমার কাছে অ্যাডভাইস চাইলে আমি বলতাম যে, অনেকে বলতো যে আমার ব্যাংক ইন্টারেস্ট আছে, কিন্তু আমার সেই ইন্টারেস্ট ইনকাম তো 3.5 লাখ টাকা বা 3 লাখ টাকা এক্সিড করে না। তো কত হয়েছে আপনার ইনকাম? বলে 2,80,000। তো 2,80,000-এর উপরে আপনার ট্যাক্স কাটছে কত? বলে 28,000। আমি বললাম শোনেন, আপনার রিটার্ন সাবমিট করা উচিত, রিটার্ন সাবমিট করলেই আপনি 28,000 টাকা
মানে ক্লেম হবে, রিফান্ডেবল হবে। এরকম রিফান্ডেবল 10-12 বছর যোগ করলে দেখা যাবে 10-12 লাখ টাকা বা আপনি 5-6 লাখ টাকা রিফান্ড পাবেন। তখন আপনি একটা অ্যাপ্লিকেশন করে অন্তত চেষ্টা করতে পারেন যে না, অথবা আপনার ভবিষ্যতে ইনকাম হলো, তাহলে আপনার অ্যাডজাস্ট হবে, পিছনে রিফান্ড সমন্বয় হবে, তাই না? কিন্তু সেই পথও বন্ধ করে দিছে, সেই পথও এবার বন্ধ। এখন যদি কারোর 2,80,000 টাকা শুধু ব্যাংক ইন্টারেস্ট ইনকাম হয়, তার উপরে 28,000 টাকা 10% কাটা হয়, ওই টাকা তো সে ফেরত পাবে না। পাবে না। না, বুঝতে পারছেন? মানে সিস্টেমটা এমন একবার স্যার করতে হলে ওটা আর আদৌ সম্ভব না ফেরত পাওয়া। এই ওই তো সিস্টেম। মানে ধরেন সে লিখবে আমার ইনকাম কত 2,80,000, 2,80,000 উপরে ট্যাক্স আসে কত 0, ট্যাক্স কাটা আছে কত 28,000, তো 0 - 28,000 = 0। সমান সমান শূন্য। হুম, জি স্যার। হ্যাঁ স্যার, সেটা ঠিক আছে, কিন্তু স্যার রিবেটও নিতে পারবো না, রিবেটও ওটাও নিতে গেল পারবে এটাও না, গেল, এটা হচ্ছে কষ্টের। মারছে মানে সব জায়গায় মারছে, বুঝতে পারছেন? স্যার আমার একটা কিন্তু স্যার কোশ্চেন ছিল। রিবেটটা নেওয়া যাবে না, কিন্তু স্যার আমি টিডিএস শো করে তো স্যার দেখাতে পারবো যে এটা অলরেডি কেটে রেখেছে, তাই না স্যার? না না, অলরেডি যতটুকু কাটছে ততটুকু, আপনাকে তো আরো দিতে হবে। জি স্যার, স্ল্যাবে পড়লে যদি তবে যা পড়লে যা যদি দিতে হয় আরো দিতে হবে, তাই জি না? স্যার, সেটা আগেও দিতে হতো, কিন্তু এবারে মারছে শুধু একটা জায়গায় যে এইটা রিবেট পাবে। রিবেটটা নেওয়া যায় না, বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার। মানে আপনি যে ফর্মুলা দেখতেছেন এই ফর্মুলা আগেও ছিল, কিন্তু ওই মিনিমাম ট্যাক্সের মধ্যে আপনার ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট ইনকাম এগুলো ছিল না। 82C মিনিমাম ট্যাক্স মানে কি? 82C, জি। 82C মানে এখন মনে হয় 163 এরকম হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার 163 বর্তমানে, যেটা আগের 82C ছিল, হুম, স্যার 182 মানে 163 এর আন্ডারে যে টিডিএস গুলা হয় স্যার, ওইটার যে ইনকামটা স্যার, হুম, তাহলে এগুলো কি সবগুলোই কি স্যার ওই ট্যাক্সেবল ইনকাম থেকে বাদ দিয়ে 3% ক্যালকুলেশন করতে হবে? তা তো বটেই, তা তো বটেই। দ্যাট মিনস 163 তে যতগুলা সেকশন মেনশন করা আছে ওগুলা থেকে যে ইনকাম গুলা, ওগুলা বাদ দেওয়ার পরে স্যার বাকি অংশটুকু স্যার 3%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, থ্যাংক ইউ স্যার। এখানে কিন্তু তাইলে আমি লিখে দিতে পারি এক্সক্লুডিং এনি ইনকাম হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল আন্ডার অ্যাজ পার সেকশন 163। জি স্যার, ওটা একটু লিখে দিলে মনে হয় আমাদের লিখে দিই তাইলে। জি স্যার, জি স্যার। আর এখানে কিভাবে এলেন? ওরের মাথা থেকে প্রথমে ডান দিকে, তারপর বাঁদিকে ঘুরে এখানে কে রে এলাম। ভাই? ফুড সেফটি অফিসার্স। শাহাদাত ভাই, সপ্তাহে আপনারা নাটক মাইকটা মিউট করেন সবাই শাহাদাত যদি ভাই। এখনো যদি এটা মেনটেন করতে না পারি, কথা শেষ হয়ে গেলে তো আমরা এটা অফ করে দিতে পারি, মিউট করে দিতে পারি। না, উনি তো কথা শেষ করেন, উনি তো আরেক কোন কিছু দেখছিল। না না না, উনি মুভি দেখতেছিল ক্লাসে। মাল্টি ট্যালেন্টেড ভাইয়া, একসাথে দুই কাজ করতেছে। আহ, স্যার একটু একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এই যে আমাদের আয়কর আইন নতুন যেটা হয়েছে, যেটা পাবলিশড হওয়ার আগে যে এসআরও গুলো ছিল, এই এসআরও গুলো কি আমার নতুন আইনে অ্যাপ্লিকেবল? না না, আগের আগের যে এসআর গুলো ওগুলো ভ্যালিড, যেগুলো বাতিল করা হয় না। তুষার, কথা বলে কি এত? কালকেও অভিযোগ করছিলাম একটা নেটের খুব বাজে অবস্থা। স্যার ডিস্টার্ব স্যার, উনি যদি একটু মিউট করে দেওয়া যেত যদি। স্যার নতুন তো দুইটা যোগ হয়েছে, তাই না স্যার? ব্যাংক ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড। হ্যাঁ, দুইটা যোগ হয়েছে, দুইটা না আরো যোগ হয়েছে অনেক। ও স্যার, ওকে। স্যার যোগ হয়েছে তাহলে অনেক। যেটা বলছিলাম স্যার, আমরা কি তাহলে আমাদের আগের যে এসআরও গুলো ছিল সবগুলাই কি অ্যাপ্লিকেবল, যেগুলো আমরা অর্ডিন্যান্স থাকার সময় ছিল, মানে এখনো পর্যন্ত যত এসআরও আছে সবগুলাই কি অ্যাপ্লিকেবল আমাদের নতুন আইনের উপর? শোনেন, আপনাকে আর একটু বাড়তি কথা বলি। সেটা হলো 1984 সনে যে আমাদের অর্ডিন্যান্স হলো, তার আগেরও যত এসআরও সেগুলো এখনো ভ্যালিড, বুঝতে পারছেন? জি স্যার। ওগুলো ভ্যালিড, ওগুলো নিয়ে চিন্তা করেন না। যে এসআরও বাতিল করে না এনবিআর, সে এসআরও স্টিল ভ্যালিড বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে স্যার। এবার ঠিক আছে না? জি স্যার। স্যার কিছু এসআর স্যার বাতিল হয়েছে স্যার, 169 নম্বর হ্যাঁ, এসআর যা যা বাতিল হয়েছে তো হয়েছে,
যা যা বাতিল হয়েছে তো হয়েছে। জি স্যার। দিলাম আপনার ওইটা লেখা দিলে আর একটু সুবিধা জি হলো স্যার। এখন। এক্সক্লুডিং এনি ইনকাম হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার সেকশন 163 অ্যান্ড এনি ইনকাম হোয়ার রিডিউস ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে না? জি স্যার। হুম। স্যার যে জি স্যার, ইনকাম এটা গুলো ভালো। হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্সেস ওগুলো তো স্যার আমি স্ল্যাবে আনবো না, তাই না স্যার? না না, ফাইনাল সেটেলমেন্ট তো মিনিমাম ট্যাক্স আগে তো মিনিমাম, তারপর তো ফাইনাল বা সেমিফাইনাল। আপনার যদি জি স্যার। ট্যাক্সেবল থেকে থাকে, মনে করেন লাইবল থাকে, তাহলে আপনি যেটা কর্তন করছে ওইটা আপনি দেখাবেন না, না নাহলে না, তো ওটা আপনি তো পরের কথা। আমি যে পাবো না, রিবেট পাবো না। যেমন আপনাকে বলি, সঞ্চয়পত্রের সুদ যদি আমার আমার ধরেন স্যালারি ইনকাম আছে, স্যালারি ইনকামের সাথে আরো 3টা ইনকাম আছে। কি কি? সঞ্চয়পত্রের সুদ আছে, ডিভিডেন্ড ইনকাম আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে। তাই এই 3টার উপরে, তাই এর ভিতরে সঞ্চয়পত্রের সুদ তো ফাইনাল, মিনিমাম ট্যাক্স অ্যান্ড ফাইনাল। আর বাকি 2টা হলো মিনিমাম ট্যাক্স অ্যান্ড সেমিফাইনাল। জি স্যার। জি এখন জি ফাইনাল আর সেমিফাইনাল যাই হোক, মিনিমাম ট্যাক্স হইলেই বাদ। জি জি স্যার। স্যার, ওটা বুঝতে পেরেছি স্যার। আমি ফাইনালটা জানতে চাচ্ছিলাম যে স্যার, যেটা ফাইনাল শুধু সঞ্চয়পত্র ফর এক্সাম্পল, ওটা কি আমি হ্যাঁ, তার সাথে স্ল্যাবে তো বসাবো না ওই ইনকামটা, তাই না স্যার? নেভার নেভার। জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর এই রেট কিন্তু তো স্যার আমরা ওই যে হ্যাঁ স্যার আমরা ওই যে এরকম করতাম না যে যদি সঞ্চয়পত্র 10% কেটে ফেলে, তখন আমরা ওইটাকে আবার 100% করে ইনকাম হিসাবে যোগ করে পরে যে যতটুকু কেটেছে ওইটা বাদ দিতাম নেট লাইবিলিটিজ এর থেকে, এরকম কিছু করতাম কি স্যার? না না, স্যার গ্রসিং সহজ। আপ আমি যেটা আপনাকে ওইটা। অঙ্ক করাই দিতে পারি। আমার স্যালারি ইনকাম 10 লাখ, আমার সঞ্চয়পত্রের সুদ 10 লাখ, আমার টোটাল ইনকাম হচ্ছে 20 লাখ, এটার উপরে ট্যাক্স কত হবে এই অঙ্ক করাই দিতে পারি, এখনই করাই দিতে পারি। স্যার ওটা একটু দেখা দিলে মনে হয় ভালো হবে স্যার, তাহলে জি তাহলে স্যার, হবে? একটু যদি কনফিউশনটা দূর হবে স্যার। হুম, ঠিক আছে। স্যার এই একটা ট্যাক্স রেটটা কোশ্চেন তো আমরা করতে আগে পারি স্যার? আবার কি? স্যার ওই যে সঞ্চয়পত্রের জায়গায় যদি ট্রেজারি বিল থাকে, তো সেক্ষেত্রে কি ওইটা ফাইনাল ট্যাক্স? না না না। ওটার উপরে 5% টিডিএস এবং ওটা নট ফাইনাল, ওটা নর্মাল। স্যার বইতে স্যার জাস্ট 3টা ইনকামের ক্ষেত্রে বলা আছে যে ফাইনাল ট্যাক্স। একটা হচ্ছে এক্সপোর্ট ক্যাশ সাবসিডি, একটা হচ্ছে স্যার সঞ্চয়পত্র, এন্ড আরেকটা হচ্ছে স্যার ইন্টারেস্ট অন ফিক্সড এন্ড সেভিংস ডিপোজিট। কি? ইন্টারেস্ট অন ফিক্সড এন্ড সেভিং ডিপোজিট ফাইনাল? জি স্যার, এটা কি এখানে এই যে বলতেছেন আপনি পেজ, এগুলো? জি স্যার পেজ 199 ফাইনাল না সেটেলমেন্ট অফ ট্যাক্স, এটাতে লেখা স্যার। পেজ কি আবার বলেন তো, স্যার কি বলেন? পেজ 199 199 বইতে। কিসের 199? আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইসিএবি পিএল ম্যানুয়াল যেটা। না না না, ভুল, সবই ভুল, ফালতু। স্যার স্যার ব্যাংক ইন্টারেস্ট যেটা ফাইনাল সেটেলমেন্ট, সেটা স্বাভাবিক ব্যক্তি না, এটা যারা শুধু ওই ব্যাংক ইন্টারেস্ট ইনকামে থাকে আর কোনো ইনকাম থাকে না, সেক্ষেত্রে ওটা ফাইনাল ট্যাক্স হিসেবে থাকবে। হ্যাঁ। কি হয়েছে? কি বলতেছেন এগুলো? ফাইনাল তাহলে খেলা তো, স্যার ফাইনাল ট্যাক্স কারেক্টটা কোনটা স্যার? মানে এই যা বলতেছেন ওর ভিতরে সঞ্চয়পত্রের সুদ, তারপরে সরি ওই যে হ্যাঁ সঞ্চয়পত্রের সুদ, তারপরে এক্সপোর্ট ক্যাশ সাবসিডি, এই আর দুইটাই স্যার। এই 2টা না, জমি বিক্রি 3টা তো এসআরও দিয়ে নিয়ে আসছে। তো এসআরও দিয়ে যে কয়েকটা নিয়ে আসছে। 253। হ্যাঁ, এসআরও দিয়ে 3টা নিয়ে আসছে। মানে সমস্ত শোনেন, একটা কথা বলি, ফাইনাল খেলা উঠে দিছিল, এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। জি তোলপাড় স্যার। হওয়ার পরে এখন মানে এনবিআর মাথা নত করছে, এনবিআর বাধ্য হয়ে এসআরও করছে। সেই এসআরও করতে গিয়া ওই 2-3টাকে ফাইনাল লায়াবিলিটির মধ্যে নিয়ে আসছে। বুঝতে পারছেন? এর ভিতরে 2টা তো শিওর, একটা হচ্ছে আপনার এক্সপোর্ট ক্যাশ ইনসেনটিভ, যেটা 10% কাটা হয়, আর একটা হলো সঞ্চয়পত্রের সুদ, আর একটা জানি কি, দেখতে হবে। স্যার ল্যান্ড সেল থেকে যেটা কাটা হয়। ও, আর একটা ল্যান্ড সেল, এই 3টা তাইলে? হ্যাঁ, ঠিকই আছে। স্যার এটা এখানে বইতে কেন জানি লেখা নেই স্যার। বইতে কোনটা লেখা নেই? এই যে ল্যান্ড স্যার সেলের ল্যান্ড কথাটা সেলটা লেখা আলাদা নেই। আলাদা এসআর স্যার। এটা আলাদা এসআরও পরে আসছে তো সম্ভবত, পরে এই জন্য আসছে, হ্যাঁ। কিন্তু আপনি যে স্যার কথাটা ওইখানে বললেন, ওইটা কিন্তু শুনে আমি অ্যাস্টনিশড হইলাম যে স্যার স্যার 253 এখানে, মধ্যে ওইটাও আছে, ব্যাংক ইন্টারেস্টও আছে স্যার, ওই স্যার যেটা এখানে স্যার এই যে এ, আমি একটু বলি স্যার, এলিজিবল পার্সনে আবার লেখা আছে পার্সন এক্সেম্পটেড ফ্রম সাবমিশন অফ রিটার্ন আন্ডার সেকশন 166। আপনি আবার অন্য জায়গায় চলে গেলেন, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যান। কথা হচ্ছে যে কোনটা কোনটা ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স লায়াবিলিটি। জি স্যার, ওটা এলিজিবল পার্সনটাই এটা লেখা স্যার, এখন স্যার এটাতে কনফিউশন আর কি, এই জন্য বললাম। না না না, মানে ব্যাংক ইন্টারেস্টকে তো ফাইনাল করেনি, ব্যাংকের ফাইনাল করেনি ওটা।
ফাইনাল করলে তো ভালোই হইতো, তাহলে আর ট্যাক্স দেওয়া লাগতো না। স্যার ওই ব্যাংক ইন্টারেস্ট স্যার ফাইনাল দুইশো করছে এসআরও তো স্যার আছে স্যার। 163। জি স্যার 253 এখানে এসআরও লেখা অগস্ট 23 তারিখ 2023-এ যেটা বের হয়েছিল স্যার। এটা ওটা শুধু যাদের ফিক্সড ডিপোজিট ইনকাম আছে তাদের জন্য, ওই আর এসআরওটা ফিক্সড এন্ড সেভিং ডিপোজিট। না জি আপনি ফিক্সড দেখান, এন্ড সেভিংস ডিপোজিট লেখা। হইতে পারে, আপনি দেখান তো এসআরওটা একটু দেখান তো আমাকে, ওই এখানে এই চ্যাট বক্সে দেন তো, ওপেন করি দেখি কারোর কাছে আছে কিনা এসআরওটা। আচ্ছা ব্রেকে যাবো তো, আমরা ব্রেকের পরেও দেখতে পারবো, আপনাদের কালেকশনে থাকলে আপনি দেখাইয়েন, তাহলে সবাই দেখতে পারবে। স্যার এটা হচ্ছে ইন্টারেস্ট অন ফিক্সড এন্ড সেভিং ডিপোজিট। হ্যাঁ এটা কি ফাইনাল? জি স্যার এখানে ফাইনাল জি সেটেলমেন্ট স্যার, অফ ফাইনাল ট্যাক্সেস ফাইনাল দেবো স্যার। এই জন্য আর কি স্যার আমি স্যার এসআরওটা একটু বের করে দিচ্ছি, একটু ওয়েট স্যার। হ্যাঁ হ্যাঁ এটা স্যার যাদের আদার কোনো আর অন্য এটা কোনো সকল ইনকাম, করদাতাদের ক্ষেত্রে না স্যার, এটা হচ্ছে স্পেসিফিক করদাতাদের ক্ষেত্রে। এটা কত নম্বর পেজ বইয়ের ভাই, যিনি বলছেন? 199। 199 ওটা তো দেখতেছি না, 199 আর এটা সেকশন হ্যাঁ, 166(2) এর অনুযায়ী এক্সাম্পটেড স্যার। এটা ওই সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, এ ধরনের প্রতিষ্ঠানের জন্য। ও এখন বুঝছি, এটাই তো বুঝি না। এটা হলো আইসিএবি, আইসিএমএবি, তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জি স্যার, এদের। এগুলোর জন্য। ও এখন বুঝছি। এই যে জি স্যার এটাই লেখা আছে এলিজিবল পারসন, এটাই লেখা স্যার হ্যাঁ পারসন হ্যাঁ হ্যাঁ, এক্সেম্পটেড ফ্রম সাবমিশন না অফ না রিটার্ন। না না, ওটা তো ভিন্ন জিনিস, ওটা বুঝছি, এখন বুঝছি, এখন ক্লিয়ার। স্যার এটা ক্লিয়ার, কাদের জন্য তাহলে স্যার? আপনার আমার জন্য না, এটা কোনো কোম্পানির জন্যও না, এটা কোনো ব্যক্তির জন্যও না, এটা 5 জনের জন্য। কোন 5 জন? আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, পাবলিক বিশ্ববিদ্যালয় আর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এদের যদি কোনো আইডেল মানি থাকে, সেটা ব্যাংকে থাকে, সেখান থেকে যদি সুদ পায়, সেই সুদের উপরে যে 10% ট্যাক্স কেটে রাখে, উহা চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য হবে। এটা আগেও ছিল, এখনো আছে, আবার জি ফিরে স্যার। যাবে। এখন বুঝছি, এত সময় পর্যন্ত যা বলতেছেন এগুলো বুঝতেছিলাম না এই কারণে। স্যার ল্যান্ড সেলটা মেবি নতুন এসেছে তাই না স্যার? আমি পড়াইতেছি যে আপনার আমার যদি 4টা সোর্স অফ ইনকাম থাকে, যে স্যালারি, ব্যাংক ইন্টারেস্ট, তারপরে আপনি চট করে বলে বসছেন যে ব্যাংক আমরা ইন্টারেস্ট, মিনিমাম ট্যাক্সে চলে গেছি স্যার। হ্যাঁ ব্যাংক ইন্টারেস্ট আর ফাইনাল লায়াবিলিটি, আমি খুব ওখানে কম কি লিস্টটা বুঝছি। অনেক সুন্দরভাবে দেয়া আছে স্যার, হ্যাঁ তাই 166(2) লিস্টটা অনেক সুন্দরভাবে দেয়া আছে। হুম। স্যার 5টা আছে আইসিএবি, আইসিএমএবি, তারপরে স্যার আইসিএসবি, টাটা হ্যাঁ হ্যাঁ আরেকটা স্যার, আছে জি স্যার একটা এমপিও, পাবলিক 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 ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি আর হলো এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। জি স্যার, ওকে। আচ্ছা একটা হচ্ছে স্যার ল্যান্ড সেলের উপর যে ট্যাক্সটা স্যার। আরে দূর, একটার সাথে আপনি ল্যান্ড সেলের উপরে ক্যাপিটাল গেইন তো আলাদা জিনিস, আমরা পড়াচ্ছি ব্যাংক ইন্টারেস্ট। না না সেটা না স্যার, আমি ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্সেস এর কথা বলছিলাম স্যার। ওখানে স্যার ফাইনাল বললেন স্যার সেটেলমেন্ট ল্যান্ড। ফাইনাল সেটেলমেন্ট তো আগে ছিল 6টা, জি এখন স্যার এখন 3টা করেছে আর কি। হুম চারটা 3টা করে কেমনে? যদি আপনার ওই যে আইসিএবি, ও আইসিএমএবি আইসিএবিটা ইনক্লুড করলে 4টা। জি তাহলে
এই অঙ্কটা পারবেন? স্যার ট্রাই করি স্যার। করেন। কত? 3 3 6 7 7.5 আড়াই না? 35,500। 72,500। স্যার ইনভেস্টমেন্ট রিবেট কি 30,000 টাকা? দেখি আমি অঙ্কটা করতেছি। স্যালারির 1/3 তো বাদ যাবে মনে হয় ফার্স্টে। না না, 1/3 বাদ দিয়েই 10 লাখ। ওই জন্যই লিখে দিচ্ছি। নেট ট্যাক্সেবল তো বলাই আছে। নেট ট্যাক্স বলেছিল। জি স্যার 30,000 আসছে। ৳1,42,500। আর দিতে হবে কত? 12,500। 12,500 স্যার। এটাই হলো অ্যান্সার, 12,000। জি স্যার। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। লিখতেছিলাম তো স্যার একটু আপনার সাথে। তো দেখেন, মানে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমরা একটা ব্রেকে যাচ্ছি, স্যালারিটা যেহেতু শেষ, এরপরে দেখি কি পড়ানো যায়। ঠিক আছে, এটা 15 মিনিট ব্রেক, 15 মিনিটস একটা ব্রেক দিচ্ছি। 15 মিনিটের একটা ব্রেক, এরপরে আবার জি আসছি। স্যার। ঠিক আছে। স্যার ব্রেকে যাওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল স্যার। কি কোশ্চেন?
স্যার রেসিডেন্ট নন রেসিডেন্ট নিয়ে স্যার। না না না, পরে মানে যে ইস্যু আমাদের সামনে এটা নিয়ে আপনার এর বাইরে কোশ্চেন করতে পারবেন না। জি স্যার। স্যার আমার question ছিল, কি বলেন? আচ্ছা স্যার এই ক্ষেত্রে এই রিমেইনিং ট্যাক্সটা যদি মিনিমাম ট্যাক্সের নিচে নেমে যায় তাহলে কি মিনিমাম ট্যাক্স দিতে হবে? না, দিতে হবে কেন? আমি তো 1,30,000 অলরেডি দিচ্ছি। আচ্ছা দিতে হবে। স্যার, যদি শুরুতে কিছুই না দেওয়া থাকতো তাহলে মিনিমামের নিচে চলে গেলে মিনিমাম দিতে হবে, আর যদি হ্যাঁ, শুরুতে কিছু পিডিএস থাকে তাহলে আর ওটা দেওয়া লাগবে না। স্যার আরেকটা ইস্যু আছে যে মনে করেন যে আমার এবছরে কোনো ইনকাম নাই কিন্তু আমার রিটার্ন আছে, তাহলে স্যার আমার কত টাকা দেওয়া লাগবে? কি বুঝি নাই কি? যে মনে করেন স্যার কোন আমার ইনকাম অর্থ বছরে আমার 1 টাকাও ইনকাম নাই। না না, যার 3.5 লাখ টাকা অতিক্রম না করবে তার নো ট্যাক্স। মিনিমাম ট্যাক্স তার হবে যার 3.5 লাখ টাকা এক্সিড করবে। আপনাকে আমার একটা ধরো কথা রিটার্ন বলি, আছে স্যার, রিটার্ন আছে। আরে রিটার্ন থাকুক, ওতে কিছু ও, যায় আসে না। তাহলে জি আপনার জিরো ট্যাক্স। মানে দুই বন্ধু রিটার্ন সাবমিট করতেছে, একজনের ইনকাম হলো 3,50,000 আর একজনের ইনকাম হলো 3,50,001 টাকা। জি যার 3,50,000 তার হলো নো ট্যাক্স, যার 3,50,001 টাকা তার 5,000 টাকা ট্যাক্স। জি। 1 তাহলে টাকার স্যার জন্য আমি 5,000। বুঝতে পারছি, জিরো রিটার্ন দিয়ে আমি স্যার নো ট্যাক্স দিয়ে রিটার্ন জমা দিতে পারবো। অফকোর্স অফকোর্স, ওয়াই ওকে, নট? ঠিক আছে। ঠিক মাঝে আছে। কি আমি শুনছিলাম স্যার 2,000 টাকা নাকি দেয়া লাগবে, এমন একটা না, ইস্যু ওইটা আছে। উঠে গেছে, ওইটা বাজেটে ছিল, ওটা পরে জি, জি। যখন বাজেট এর- পাস হয় তখন ওটা তুলে দিচ্ছে। এই জন্যই স্যার আপনার কাছে কোশ্চেনটা করা। না বুঝছি, ওটা তো উঠে গেছে গত জুন মাসেই। মোবাইল। ওটা নিয়ে অনেক হইচই হয়েছিল, হইচই হওয়ার পরে ওটা উঠে গেছে। বুঝতে পারছেন? জি জি, ঠিক আছে তাই। থ্যাংক ইউ স্যার। কটার সময় আসবো স্যার? ওই তো 15 মিনিট পরে। 15 মিনিট। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ।